যে আমার যদি শত্রুকে আমাকে গুটকা বা পান মশলা খাইয়ে মারতে হয় তাহলে কতদিন টাইম লাগতে পারে? ক্লাস 5-6 এর বাচ্চারা অ্যাডিক্টেড টু পাউচ, মানে গুটকা যেটা। এক্স্যাক্টলি, ঠিক আছে। সো হাউ মাচ দিস থিং ইজ হেলদি অর হোয়াট আর দ্য থিংস পিপল শুড ডু শুড নট ডু? দাঁতের মেন প্রবলেম তো দুটো, একটা হচ্ছে মাড়ির সমস্যা, আরেকটা হচ্ছে দাঁতে পোকা লাগা বা কেরিজ যেটাকে বলে। কে তোমাকে কনস্ট্যান্ট হিট করে যাচ্ছে যে আমরা কিন্তু মার্কেটে আছি, তুমি আমাদের ভুলে যেও না। বিউটিফিকেশন কে না ভালোবাসে? এক্স্যাক্টলি স্যার, কে না চায় যে তার হাসিটা সুন্দর হোক। একদম। আই এম লিটল মানে একটু আমি বলবো যে যারাই গার্জিয়ান আছেন, অভিভাবক আছেন, কলেজটা সম্পর্কে ভালো করে খবরাখবর নেবেন। সে জানে হাউ টু কাট। ঘরের ক্ষেত্রেও রোজ ভালো করে ব্রাশ করা, রাতের ব্রাশটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু লুজ সিগারেট কেনা মানা। এক্স্যাক্টলি। তো ন্যাচারালি রুট এতদিন ধরে ওই ময়লাগুলো দিয়ে কাভার থাকতো, যেই তুমি ময়লাটা সরিয়ে দিলে ওই পয়েন্টগুলোই কিন্তু তখন সেন্সিটিভ হয়। মানে বলাই বাহুল্য, এবং আপনাকে অনেকজনই সুবোধ সাহার ছেলে বলেই আপনাকে মানে পরিচয় দিতে ভালোবাসে। সেই রকম আমাদের এখানকার লোকদের জন্য আপনার সেই স্বপ্নের প্রজেক্টে কি কি বিশেষ অ্যাডভান্টেজ থাকবে? এখানকার বেসিক্যালি আমরা কিন্তু শিউরির লোক নই। হ্যাঁ, তো বাড়িতে আমার স্টেটা কম হয়েছে, ইনফ্যাক্ট হস্টেলেই বেশি থেকেছি। বুকের ডাক্তার বুকের ডাক্তারের মতো ভাবছে, মাথার ডাক্তার মাথার ডাক্তারের মতো ভাবছে, মুখ দাঁতের ডাক্তার দাঁতের ডাক্তারের মতো ভাবছে, বাট ইন্টিগ্রেশনটা ভেরি। নমস্কার। আমাদের হ্যালো পৃথিবীর পডকাস্টে আজকে একজন বিশেষ মানুষ আছেন। এক্স্যাক্টলি বিশেষ মানুষ এই জন্যই বলা, আমরা ছোটবেলায় একটা দুর্দান্ত শব্দ পড়েছি, যার হাত মানে দুটো হাত একসঙ্গে চলে তাকে সব্যসাচী বলা হয়। কিন্তু এইরকম একটা মানুষ যেখানে আমরা এই গান শুনে বড় হয়েছে যে পাপ্পা कहते हैं বেটা বাড়ার নাম করেগা, সেখানে বাবার নামটা সুন্দর করার জন্য তিনি জান প্রাণ লাগিয়ে চেষ্টা করছেন আমাদের সিউড়িতে একটা বিশেষ জিনিস করার। সব কিছুই আপনার নিজের চ্যানেল S2S মিডিয়াতে আপনি শুনতে পারবেন, আপনার নিজের পডকাস্ট হ্যালো পৃথিবীতে। আপনার জন্য জানাই যে S2S মিডিয়ার এই যে বিশেষ চেষ্টা, সেটা এই কারণেই চেষ্টা যে সেই কৃতি মানুষগুলোকে আমরা আনার চেষ্টা করছি আপনাদের সকলের সামনে, যাদেরকে দেখে হয়তো আপনি বা আমি বা আমাদের মতন অনেকেই আছেন যারা স্বপ্ন বাঁধতে ভয় পান, তাদের স্বপ্ন বাঁধতে অসুবিধা হবে না। তাই আমি শুরুতেই নমস্কার জানাই আমাদের ডক্টর সব্যসাচী বাবুকে। নমস্কার। এবং শুরুতে আমি যেটা আপনার থেকে জানতে চাইবো, ঠিক আছে, আমাদের ভারতবর্ষ একটা বিভিন্ন মানে সমষ্টির একটা দেশ, যে দেশে বিভিন্ন রকমের লোকজন বিভিন্ন রকম খাবার দাবার খায় এবং বিভিন্ন রকম বদ অভ্যেসও রাখে, ঠিক আছে। এবং এই বদ অভ্যেসের হিসেব করতে গেলে একবার মানে আইটিসির মালিক বা আইটিসির একজন বিশেষ প্রধান অধিকর্তা বলেছিলেন যে ওনাকে যখন বলা হয় যে এটা তো একটা গরিবের দেশ, আপনি গরিবের দেশে কেন আছেন, আপনি বড়লোকদের দেশে চলে যান না। এবং মানে ইফ আই এম নট রং, হি সেড ইন অ্যাবাউট 2007 যে দেশে 8 কোটি টাকার লোক শুধু থুতু ফেলে সে দেশকে গরিব বলা যায় না। সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। তো আমার প্রথম প্রশ্ন এটাই যে আমার যদি শত্রুকে আমাকে গুটকা বা পান মশলা খাইয়ে মারতে হয় তাহলে কতদিন টাইম লাগতে পারে? অ্যাকচুয়ালি প্রশ্নটাকে আমি একটু অন্যভাবে নিচ্ছি। এক্স্যাক্টলি স্যার। ঠিক আছে, এখন অভ্যেস তো অনেকেই করেন। হ্যাঁ, তুমি যেটাকে বদভ্যাস বললে, হ্যাঁ। এ ধরনের তো অনেকের অনেক কিছু, আমরা চলতি কথা অ্যাডভার্স হ্যাবিট বলো বা সাবস্টেন্স অ্যাবিউজ বলো, অনেকেরই অনেক কিছু ধরনের অভ্যেস থাকে। এখন কার কবে তার বহিঃপ্রকাশ হবে বা রোগের, এটা কিন্তু তার শরীরের উপরও নির্ভর করে। বহু এরকম আমরা দেখেছি কর্মক্ষেত্রে, মানে তারা হয়তো সারা জীবন ব্যবহার করে যাচ্ছেন গুটখা পান মশলা বা কিছুই হয়নি তাদের। আবার এরকম লোকও পেয়েছি হয়তো 3-4 মাস সবে শুরু করেছেন এবং ইট টার্ন টু আদার সাইড, ক্যান্সারের দিকে চলে গেছে। এখন এটা খুব অ্যালার্মিং আরও এই কারণে বলবো, মানে ব্যাপারটা এখন তুমি মানে এখন কিছুটা কি হয়েছে, স্পেশালি ইয়াং জেনারেশন, তাদের মধ্যে একটা মানে পিয়ার কালচার এসে গেছে, মানে আশেপাশের লোকের কাছে আমাকে একটু ভালো দেখাতে হবে, মানে একটা হিরোইক ব্যাপার। বা এখন যেমন ধরো স্ট্যাটুটারি অনেক জায়গায় ওয়ার্নিং এসে গেছে, সমস্ত মুভি হলে, সিনেমা টিনেমা, যেগুলো আগে লোকেরা কপি করতো যে আমার হিরো এরকম করছে তো আমিও এরকম করব। এক্স্যাক্টলি, ইটস ট্রু। এন্ড দ্য সিগারেট ওয়াজ মার্কেটেড ইন দ্যাট সেম ওয়ে। দ্যাটস ইট। কিন্তু এখন ব্যাপারটা মানে পিয়ার প্রেসার আমি একটা দীর্ঘ কর্মসূত্রে অনেকটা সময় ইউপিতে কাটিয়েছি।
বাহ, তাহলে তো স্যার আপনি আরো হ্যাঁ, বেটার মানে কোন আবার এক্সপেরিয়েন্স। ওখানে কি, ওখানে ধরনটা অন্য। ওখানে কিন্তু মানে আমরা দু ধরনের সাবস্টেন্স অ্যাবিউজ দেখি তো মূলত। একটা হচ্ছে স্মোকিং ফর্ম আর একটা স্মোকলেস ফর্ম, হুইচ ইজ Exactly. মোর মাচ মোর Much হার্মফুল, more harmful. মাচ মোর And হার্মফুল। it's not only effect on the মানে face, it's also মানে goes to হ্যাঁ, the সব stomach দিক and দিয়ে মানে GI. অবভিয়াসলি আমি তাই বলে স্মোকিং কে এরকম নয় যে আমি তাকে খুব উঁচু করে দেখাচ্ছি, Obviously. তার সাথে অনেক আরো অন্যান্য হেলথ রিলেটেড Yeah. আরো অনেক ইস্যুস আছে। Exactly, sir. কিন্তু স্মোকলেস ফর্মটা কি মানে ছোট ছোট, মানে আমরা স্কুল ক্যাম্প করেছি, স্কুল ক্যাম্প করতে গিয়ে দেখেছি ক্লাস 5-6 এর বাচ্চারা অ্যাডিক্টেড টু পাউচ, মানে গুটকা যেটা, Exactly. ঠিক আছে। তারপরে ধরো বাড়ির যারা বড়, হুম। মানে হয়তো দাদাজি নানাজি, না। তারা ওই ছোট বাচ্চাটাকে পাঠাচ্ছে যে দোকান লেকে থেকে আমার জন্য কিনে নিয়ে এসো হ্যাঁ, বা লেকে আও। এক্স্যাক্টলি। তো এই যে ব্যাপারগুলো মানে একটা অদ্ভুত ভাবে তাদের মধ্যে কিন্তু ছোটবেলা থেকে মানে ঢুকিয়ে কগনিটিভ দেওয়া হচ্ছে, ডেভেলপমেন্টটা ওখানেই হয়ে যাচ্ছে। ইটস আ এবং ভ্যালিডেট থিং। তাদের মধ্যে একটা তখন থেকে কিন্তু একটা লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে যে এটা করলে বোধহয় আমার একটা মানে টু শোকেস দ্য ম্যাচুরিটি ইন দ্য সোসাইটি এন্ড ক্যারিশমা, টু আমার একটা Exactly. আলাদা তৈরি হবে। হ্যাঁ। এই জায়গাটা কিন্তু ভীষণ অ্যালার্মিং, এই জায়গাটাকে ভীষণভাবে অ্যাড্রেস করতে হবে। হুম। প্রচুর এখন অনেক নিয়ম কানুন হয়েছে, সরকারও সব দিক থেকেই, সে সেন্ট্রালে হোক স্টেটে হোক নানা রকম করছে, কিন্তু দ্যাট ইজ স্টিল অনেকটা দূর, এই জার্নিটা নিয়ে যেতে হবে। আর আরেকটা যেটা জিনিস যেটা আমি খুব পার্সোনালি মনে করি, এটা খুব আমার খুব টাচি জায়গা, মানে খুব মনে করি, মানে আমাদের মুখের মধ্যে যে ক্যান্সারটা না, যেহেতু তুমি প্রথমে তামাক মানে টোব্যাকো দিয়েই শুরু করলে, এক্স্যাক্টলি মুখের মধ্যে যে ক্যান্সারটা সেটা কিন্তু দ্যাট অ্যাকাউন্টস টু অলমোস্ট 30-40% অফ অল ক্যান্সারস ইন আওয়ার বডি। এক্স্যাক্টলি, এইটার পর সার্ভাইকাল এন্ড কার্ডিয়াকটার কিছুটা পার্ট থাকে। মানে মুখের ক্যান্সারটা কিন্তু খুব অ্যালার্মিং। এবং আরেকটা জিনিস হচ্ছে, কতগুলো ইজি হ্যাবিটস যদি আমরা এগুলো একটু ভালো করে মেনটেন করি, লাইফস্টাইলটাকে যদি ঠিক রাখি, এই জিনিসটা কিন্তু ইজিলি প্রিভেন্টেবল। ওকে। এরকম নয় কিন্তু যে ধরো তুমি পান মশলা খাচ্ছ, তোমার মুখে দেখলে কোনো লাল ঘা পান মশলা তুমি যদি ছেড়ে দিলে 90% পেশেন্ট কিন্তু তাতেই কিওর হয়ে যায়, ওয়ান্স দে কুইট দ্য হ্যাবিট। ওকে। তো আর এটাকে ডিটেক্ট করাটাও খুব মানে ডিফিকাল্ট জব নয়, কারণ প্রত্যেক দিনই তুমি ব্রাশ করছো, আয়নার সামনে দাঁড়াচ্ছ, এটা তো মুখে ভেতরের শরীরের ভেতরের কোনো ক্যান্সার নয় যে হঠাৎ করে যখন তার মানে সিমটমসগুলো বাইরে আসতে আরম্ভ করলো তখন হয়তো অনেকটা লেট হয়ে গেছে। মুখটা তো তুমি নিজে রোজ দেখতে পারো, একটু চেক করতে পারো যে আমার এখানে কেন একটা লাল দাগ লাগছে, আমার খেতে গেলে কেন ঝাল লাগছে, বা মুখটা হয়তো আগে যতটা খুলতো মনে হচ্ছে যেন একটু টাইট হয়ে গেছে। এই ব্যাপারগুলো যখনই হচ্ছে সঙ্গে সঙ্গে তুমি নিয়ার বাই যে আছেন তার সাথে কনসাল্ট করো। তো এটা কিন্তু খুব ইজিলি প্রিভেন্টেবল। এক্স্যাক্টলি। মানে অধিকাংশ ক্ষেত্রে মানুষ খুব হেলাফেলা করে বলেই ব্যাপারটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এটাকে কিন্তু খুব প্রথম স্টেজেই কিন্তু আমরা চেক করতে পারি। এই জায়গাটাতেই আমি আপনাকে বলতে চাইছি যে যারা এরকম ফরম্যাটের মধ্যে আছে তারা রীতিমতো আমার নিজের ফিজিক্যালি দেখা, ডিউ টু মাই একাডেমিক ব্যাকগ্রাউন্ড, I also belong from that health profession, so I had observed multiple time through my camps in my pharmacy time and also when I completed my master in public health, যে লোকজন ঝাল বা গরম বা টক জিনিস খাওয়া বন্ধ করে দেয় টু ক্যারি দ্যাট হ্যাবিট, অ্যান্ড মানে দ্যাট ইজ ড্রাস্টিক্যাল, যে মানে দে like doing a suicide in a slow poison suicide but they are doing it, মানে এটা আমি দেখি আর ভাবি যে মানুষ কোন লেভেলে চলে যেতে পারে। সো ইটস রিয়েলি আ প্রবলেমেটিক থিং। বাট আমার একটা যে প্রশ্ন স্যার এখান থেকেই, যে ন্যাশনাল টবেকো কন্ট্রোলের উপরে আমাদের প্রচুর সেমিনার, প্রচুর অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং হয়, দ্য ওয়ে যেমন রোড সাইডে সেফটির জন্য, ঠিক আছে, আমরা এবং মানে যদি পাবলিক হেলথের ওয়াইজ আপনি স্যার কাউন্টিংটা দেখেন, মানে ডেটা চেক করেন, যে পরিমাণ লোক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, মাউথ ক্যান্সারে কিন্তু পেশেন্টে মারা যাওয়ার কোয়ান্টিটি বাড়ছে, এবং হু অলরেডি প্রেডিক্টেড ইন 2028 ইন এভরি হাউস হোল্ড ইন ইন্ডিয়া আউট অফ 4 1 উইল বি দ্য মাউথ ক্যান্সার পেশেন্টস। তো সেই মানে আমাদের ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোলের মানে বিশেষ কিছু আইন প্রণয়ন আছে, সেখানে ওপেন এয়ার সিগারেটস খাওয়া বা গুটখা খাওয়া এগুলোর উপর একদম ডিরেক্ট জরিমানা আছে। তো সেইগুলো গভর্নমেন্ট বা আপনারা যখন কাজ করছেন তখন কেন পুশ করেন না যে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য, যাতে করে যেমন হেলমেটটা লোকজন মানে ভয় পেয়েও পড়ছে, সেভাবে এগুলোকে বন্ধ করার জন্য যদি একটু এগিয়ে যায়? না, হেলমেটটা মানে কি বলবো, এটা আমাদের মধ্যে একটা মানে হেরিটেরি ব্যাপার আমাদের মানুষের। যতক্ষণ না তুমি তার উপর তাকে কিছু স্ট্রিক্টলি ইম্পোজ করছো ল অ্যান্ড অর্ডারটাকে, ততক্ষণ কিন্তু তার কোনো
গুরুত্ব নেই, তুমি শহরের মধ্যে দিয়ে পাস করো না কেন, কটা লোক হেলমেট পরছে, হুম। যেই দেখছে সামনে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে সিগনালে সঙ্গে সঙ্গে ওটাকে পরিয়ে নিল। হ্যাঁ হেলমেটটা তো আছে কিন্তু বাইকের সাইডে ঝোলানো আছে, হ্যাঁ এগুলো দেখবে। আমি মানে তোমাকে বলছি, যত ইউপিতে হয়তো আমি একটা প্রাইভেট ভেহিকল মানে ট্যাক্সি নিয়ে যাচ্ছি, যেই নয়ডা ক্রস করেও দিল্লিতে ঢুকছে সঙ্গে সঙ্গে কিন্তু সেই ড্রাইভারই সিট বেল্টটা পরে নিল, হ্যাঁ, এবং আপনাকে বলে যে প্লিজ স্যার। সিট বেল্টটা পরে নিল। আবার যেই দিল্লি I know. বর্ডার ক্রস করে গেল সঙ্গে সঙ্গে সিট বেল্টটা খুলে ফেলছে। হ্যাঁ তো এক্স্যাক্টলি এই হচ্ছে ব্যাপার, নিয়ম তো প্রচুর আছে কিন্তু নিয়মটা সদর্থকভাবে আমরা কতটা ইমপ্লিমেন্ট করছি। এক্স্যাক্টলি ধরো অ্যাকচুয়ালি বলছি, আমাদের কিন্তু লুজ সিগারেট কেনা মানা, এক্স্যাক্টলি। হুম তোমাকে যদি কিনতে হয় হোল প্যাক। হুম ওয়াই হোল প্যাক? কারণ তুমি যদি পুরো প্যাকেটটা না কেনো তুমি তার ওয়ার্নিংটা কিন্তু পাচ্ছ না, যে পিক্টোরিয়াল ওয়ার্নিংটা বড় করে দেখানো আছে হুম কোনো একটা লিশন দিয়ে বা ক্যান্সারাস একটা কোনো গ্রোথকে দিয়ে, সেই জায়গাটা তুমি কিন্তু মিস করছো। হুম। কটা লোক মানছে? এই একটা দিত, দুটো দিত, তিনটে দিত, দোকানদারও বিক্রি করছে, তারাও কিনছে। এবং হেলথ চেকিং বিহেভিয়ারটা তো প্রচন্ড পরিমাণে খারাপ ভীষণ হচ্ছে। মানে আগের থেকে ডেফিনেটলি উন্নতি হয়েছে, আমি বলবো না যে ইয়ে হয় না, অ্যাওয়ারনেস বেড়েছে, এখন পাবলিক প্লেসে চট করে আর ওরকম ভাবে দেখা যায় না যে সেই মানে রিং এর পর রিং ছাড়ছে, ঠিক আছে, সেগুলো এখন অতটা দেখা যায় না, বা মানুষও সজাগ হয়েছে, অন্য মানুষ গিয়ে বলছে দাদা এখান থেকে সরে যান, অন্য জায়গায় করুন, ঠিক আছে। But I recently I visited UP in a part of UP, Banaras. So I've seen that people going are forcing them কি এখানে নয়। হ্যাঁ মানে ঘাট আগের নেই। থেকে ইয়ে হয়েছে, আগে বলবো না সবটাই যে নেগেটিভ বলবো না, হ্যাঁ, হ্যাঁ। সবটাই যদি নেগেটিভ হয়ে যেত তাহলে তো একটা ডিজাস্টার কন্ডিশন হয়ে যেত। No sir, habit formation is a long term process. We need to কিছুটা accept that ভালো thing. নিশ্চয়ই হয়েছে, ল অ্যান্ড এনফোর্সমেন্টও আগের থেকে অনেকটাই বেড়েছে, কিন্তু স্টিল লং ওয়ে টু গো। এত বড় কান্ট্রি, এত পপুলেশন, এত diversification. The biggest issue is the নানা diversification. ধরনের ওয়ে অফ টেকিং। Exactly. ইট ইজ নট অনলি মানে সিগারেট বা বিড়ি বা গুটকা, দেয়ার আর সো মেনি থিংস হ্যাজ কাম, তাই না? তারপরে ধরো মানে এই ইন্ডাস্ট্রিটা এত শক্তিশালী, স্যারোগেট ক্যাম্পেইন একটা চলতেই থাকে সব সময়। তোমার হয়তো আগে যেমন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড গুলো এরা স্পন্সর Exactly, করতো, ITC এখন used সেই to জায়গা sponsor, থেকে হ্যাঁ। অনেকটাই সরে গেছে, কিন্তু তা সত্ত্বেও ধরো একই ব্র্যান্ড নেম দিয়ে মিনারেল ওয়াটারের বোতল নিয়ে আসছে, একই ব্র্যান্ড নেম, মানে The way- লোককে তোমাকে কনস্ট্যান্ট হিট করে যাচ্ছে যে আমরা কিন্তু মার্কেটে আছি, তুমি আমাদের ভুলে যেও না। The way the alcohol company shows সবাই music মানে series. সবাই মানে তোমাকে নামটা কিন্তু প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছে যাতে যে টিকিটটা হয়। তুমি এটা ভুলে যেও না, সো কল্ড মানে স্যারোগেট ওয়ে অফ ক্যাম্পেনিং, যে এটাকে আমি ভুলে যেও না, আমরা স্টিল উই আর দেয়ার, তোমাকে আমি অন্য ফর্মে মনে করিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা তো রয়েছে। আমি আরেকটা জিনিস, এইটা একটা বড় আমরা স্ট্রং একটা পয়েন্টে থ্রু গেলাম, এন্ড আই উইল ডিসকাস মেনি থিংস অ্যাবাউট ইট লেটার ইন দ্য শো। আমি ভেরি ফার্স্টলি থ্যাঙ্কফুল টু ইউ দ্যাট ইউ মানে ইন ওয়ান রিকোয়েস্ট ইউ হ্যাড কাম টু আওয়ার প্লেসেস। না, আমি it is একটা my pleasure. জিনিস এখানে, ইটস অলসো আওয়ার প্লেজার, আমাদের বীরভূমের একজন আপনি কৃতি মানুষ, আমি এই জায়গাটাতেই, অ্যান্ড ইউ অলসো হ্যাভ আ গ্রেট স্মাইল স্যার। I don't know, anybody complimented you, maybe your wife also. Thank you. So nowadays we can see many things ki আমাদের এখনকার দিনে maybe for the peer pressure, maybe for other things, beautification এর জন্য to creating a better smile, লোকজন যাচ্ছে আপনাদের মতন যারা ডেন্টিস্ট আছেন তাদের কাছে, এবং তারা তাদের দাঁত তুলিয়ে বা দাঁতের স্ট্রাকচার চেঞ্জ করাচ্ছে, এবং স্ট্রাকচার চেঞ্জ করিয়ে হয়তো স্পেসিং বা গ্যাপিং করাচ্ছে। So how much this thing is healthy, or what are the things people should do, should not do? না অ্যাবসলিউটলি, যদি যেটাকে আমরা টেকনিক্যাল টার্মে ম্যালঅক্লুশন বলি, Exactly, সেটা মেবি স্পেসিং, মেবি কামড় দেওয়ার সময় তার হয়তো কোথাও একটা ডিফিকাল্টি আছে, বা সব দাঁতের সাথে Structure না। অ্যালাইনমেন্টে নেই, এটা কিন্তু একটা সার্টেন এজে করিয়ে নেওয়াটা অলওয়েজ বেটার। Okay. কারণ কিন্তু দ্যাট লিডস টু মেনি আদার থিংস ইন দ্য লং রান। তখন হয়তো তোমার ওই এজটা পেরিয়ে যাবে। এখন অবশ্য একটু আগে যেমন একটা কনসেপ্ট ছিল যে টিন এজের মধ্যেই ব্যাপারটা কমপ্লিট করতে হবে, এখন নট নেসেসারিলি, এখন 24-25 এতে গিয়েও এখন অর্থোডন্টিস্টরা ব্যাপারগুলো কারেকশন করছেন, বা সেক্ষেত্রে হয়তো হতে পারে যে তারা ভেতর দিক থেকে দাঁত তুলে স্পেসটা ক্রিয়েট করে, কারণ যত এটা বয়সে হবে আমাদের হাড়গোড়গুলো তো ম্যাচিওর্ড হয়ে যায়। একটা কম বয়সের বাচ্চাকে যখন আমি ওয়্যার দিয়ে প্রেশার দিচ্ছি, সেই মুভমেন্টটা যত তাড়াতাড়ি হবে, ন্যাচারালি একটা 25 বছরের লোককে পড়তে গেলে ইট উইল বি ডিলেড। যে ট্রিটমেন্টটা হয়তো 1.5 বছরে হবে, তখন সেটা হয়তো 2-2.5 বছর লেগে যেতে পারে, ঠিক আছে। তো বাট হচ্ছে না এরকম নয়, হচ্ছে, দেয়ার আর ওয়েজ।
আর অ্যাস্থেটিক ভালো করা এর মধ্যে তো নাথিং, হ্যাঁ অবভিয়াসলি এথিক্যাল ওয়েতে করতে হবে, এরকম নয় যে যখন মানে দাঁতকে মানে কিছু কিছু জায়গায় এমন হচ্ছে, মানে এটা আমার বক্তব্য হচ্ছে যে ইউ শুড গো টু আ স্পেশালিস্ট যারা এটাই করেন, অর্থোডন্টিস্ট তাদের বলেন, ঠিক আছে, এমডিএস অর্থোডন্টিস্ট, তাদের কাছে গেলে এবং ডু ইট ইন আ রাইট হ্যান্ড, এক্স্যাক্টলি, ঠিক আছে, যাতে করে কোনো ফিউচার প্রবলেম না হয়। অনেক সময় হয়তো গ্যাপিং করার জন্য, স্পেস ক্রিয়েট করার জন্য দাঁতকে এমন পাতলা করে কেটে দিচ্ছে, কিছুদিন পরে সেই দাঁতের সেন্সিটিভিটি হয়ে যাচ্ছে, দাঁতটা নষ্ট হয়ে যাচ্ছে, দাঁতের ভেতরে পাল্প বা নার্ভ টিস্যু যেটা বলে সেটা এফেক্টেড হয়ে যাচ্ছে। দোজ থিংস শুড নট বি ডান। কিন্তু ভালোভাবে এথিক্যাল ওয়েতে করলে নাথিং হার্ম ইন দ্যাট। বিউটিফিকেশন কে না ভালোবাসে, এক্স্যাক্টলি স্যার, কে না চায় যে তার হাসিটা সুন্দর হোক, একদম একদম, দেখতে যা আছে তার থেকে আরেকটু বেটার হোক। এন্ড স্মাইলিং ইজ দ্য বেস্ট মেকআপ এভরিবডি হ্যাভ না, মানুষ আর হাসি এখন সত্যি ধরো সুন্দর লাগে দেখতে। দৈনন্দিন জীবনযাত্রাও এমন হয়ে গেছে, ইন্টারভিউ, কোনো কোম্পানিতে জব, গভর্নমেন্ট জব, অত মানে সোশ্যাল মিডিয়া প্রথমেই তো এখন সেই মানে এটা তো চিরকালই বাস্তব, মানে প্রথমেই দর্শনধারী, হ্যাঁ উসকে বাদ গুন বিজারি, তাই না, প্রথমেই একটা অ্যাপিয়ারেন্স, তার বডি ল্যাঙ্গুয়েজ, সে কিরম ভাবে কথা বলছে, তারপরে তো তার অন্যান্য, ভাই ফাইলটা খোলো, তোমার সার্টিফিকেটটা দেখি, ঠিক আছে, তো এইসব ব্যাপারগুলো তো থাকে, তো ইটস নাথিং রং, বাট ইট শুড বি ডান আন্ডার, মানে একজন প্রপার কোয়ালিফাইড প্রফেশনালের হাতেই হওয়া উচিত। একজন ডেন্টিস্ট হতে গেলে বা একজন দাঁতের বিশেষজ্ঞ ডাক্তার হতে গেলে, রাইট নাও ইউ আর স্পেন্ড অলমোস্ট more than 2 decades in this same field, more than two, I think almost you are touching 3, হ্যাঁ, almost you are touching 3 because আমার মানে মাস্টার ডিগ্রি কমপ্লিট ইন 2000, হ্যাঁ, তো মানে 2 ডিকেডস এর বেশি Plus, হয়ে গেছে প্লাস। তো স্যার একজন মানে মানুষ বা একজন বাচ্চা, আজকে আমাদের এই যে পডকাস্টটা যারা দেখছে, সেই কোনো একজন বাচ্চা যদি ডেন্টিস্ট হতে চায় জীবনে, ঠিক আছে, থ্রু আ গভর্নমেন্ট কলেজ, থ্রু আ প্রাইভেট কলেজ, ইন বোথ সাইড, হাউ মাচ দ্য এক্সপেন্সেস, কারণ নাওএডেজ দ্য নিউ চেঞ্জেস পিপল অলওয়েজ গো উইথ দ্য এক্সপেন্সেস অ্যান্ড দ্য ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মেবি আই এম নট সাউন্ডিং গুড, কারণ এইসব জায়গায় এরকম বলা উচিত নয়, তৎসত্ত্বে দাঁড়িয়েও for the crowd and for the new generation they always count everything in a numbers, তো সেই জায়গায় এক্সপেন্ডিচার কত হতে পারে এবং ক্যাপাসিটি অফ আ স্টুডেন্ট কি কি হওয়া উচিত? না, ফার্স্ট থিং তো হচ্ছে ক্লাস 12 তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে, ক্লাস 12 এর পর তোমাকে নিট কোয়ালিফাই করতেই হবে, ঠিক আছে, কারণ এখন নিটের আমব্রেলার মধ্যেই সমস্ত কিছু এসে গেছে, সেটা মেডিকেল হোক, মানে MBBS হোক, BDS হোক, আয়ুর্বেদ হোক, BSc নার্সিং হোক, অল হ্যাজ কাম আন্ডার দ্য ওয়ান আমব্রেলা, যেটা ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট। নিট তোমাকে কোয়ালিফাই করতে হবে। নিটে যদি তোমার ভালো র্যাঙ্ক থাকে, তুমি অবভিয়াসলি গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পেয়ে যাবে। গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এখন অল ওভার ইন্ডিয়া মোটামুটি অ্যারাউন্ড 58 to 60, নাম্বারটা অনেক কম কম্পেয়ার টু দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তবু আগের থেকে অনেক বেড়েছে। নর্থ ইস্টে এখন অনেকগুলো কলেজ খুলে গেছে অন্যান্য জায়গায়। বাকি যেটা আছে সেটা হচ্ছে প্রাইভেট কলেজ। প্রাইভেট কলেজের ক্ষেত্রে আই এম লিটল, মানে একটু আমি বলবো যে যারাই গার্জিয়ান আছেন, অভিভাবক আছেন, কলেজটা সম্পর্কে ভালো করে খবরাখবর নেবেন, অ্যাডিকুয়েট পেশেন্ট আছে কিনা, সেটা হচ্ছে কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং। বিকজ এক্সপেরিয়েন্স ইজ ফার মোর, কারণ আমাদের ব্রাঞ্চটা, আমাদের বলে নয়, যে কোনো এই ধরনের প্রফেশনাল কোর্স, অ্যাপ্লাইড কোর্সগুলোর থিওরিটিক্যাল নলেজ ওয়ান অ্যাসপেক্ট, অ্যানাদার অ্যাসপেক্ট কিন্তু ক্লিনিক্যাল নলেজ, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে তোমার মানে অনেক বেশি কাজে দেয়। হ্যাঁ, একদম একদম কাজে দেয়। এবার ধরো আমি এমন একটা জায়গায়, এমন একটা কলেজে গিয়ে পড়লাম যেখানে হয়তো পেশেন্টই নেই, বা কলেজটা এমন রিমোট এরিয়াতে পেশেন্ট ওখানে নেই, তো ন্যাচারালি আমার ক্লিনিক্যাল ট্রেনিং কম্প্রোমাইজড। এবার তোমার যদি ক্লিনিক্যাল ট্রেনিং ভালো না হয়, তুমি বেরিয়ে এসে তুমি অলওয়েজ একটা ল্যাক অফ কনফিডেন্সে ভুগবে, কিন্তু তুমি বেরিয়ে এসে তারপরে তোমার ট্রিটমেন্টটা কি করে, মানে তোমার বেস্ট কেয়ারটা তুমি পেশেন্টকে দেবে কি করে, এক্স্যাক্টলি, এবং ডিসিশন মেকিং ইস্যু হয়, তাই না? এবার ধরো পেশেন্ট যে তোমার কাছে আসছে, তোমাকে কিন্তু তাকে আটমোস্ট রেসপেক্ট দিয়ে ট্রিট করতে হবে, তার সাথে কোনো আনএথিক্যাল কাজ, মানে আমি সবসময় খুব একটা পয়েন্টকে বিলিভ করি, মানে দুটো জিনিস খুব সিনোনিমাস শুনতে লাগতে পারে মেডিকেল টার্মে, একটা হচ্ছে নেগলিজেন্স আর একটা হচ্ছে কমপ্লিকেশন। আমি একটা কিছু কাজ করলাম, মুখ ফুলে গেল, দ্যাট মে বি ডিউ টু আ কমপ্লিকেশন, আমি কাজটা করেছি, এটার প্রসিডিওরের মধ্যেই ব্যাপারটা হতে পারে।
মুখ ফুললো, বাট দ্যাট মে বি ডিউ টু নেগলিজেন্স অলসো। এই কাজটা তোমার করাই উচিত নয়, বাট ইউ হ্যাভ এন্টার্ড ইন আ জোন যেটা তোমার হয়তো মানে ইউ আর ট্রেসপাসিং ইনটু আ জোন যেটা তোমার করা উচিত নয়। মেবি দ্য ইনিশিয়াল অ্যালার্জি বা টেস্ট এন্ড সে- আদার্স লাইক বা হয়তো তুমি সেটা সম্পর্কে ঠিকমতো জানো না, বা ইউ আর নট অ্যাডিকুয়েটলি কোয়ালিফাইড টু ডু দ্যাট। তুমি দুমদাম করে দিলে, একটা কমপ্লিকেশন মানে একটা ঝামেলা হলো, ইয়েটি মুখটুক ফুলে গেল বা ব্লিডিং হলো, কোনো অসুবিধে হলো, তারপরে কিন্তু তুমি হেল্পলেস। মানে এই জিনিসটা কিন্তু নিউ জেনারেশনকে সবসময় মাথায় রাখতে হবে যে কোথায় আমি ঢুকবো, কোথায় আমি ঢুকবো না। মেডিকেল সায়েন্সে কিন্তু এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এক্স্যাক্টলি স্যার। মানে আমাদের একজন প্রফেসর বলতেন, আমি যা আউট অফ দ্য ট্র্যাক নো নো নো, ইউ ক্যান গো, দিস ইজ দ্য পডকাস্ট স্যার। থোড়ি আমাদের একজন মানে প্রফেসর বলতেন যে একজন মেডিকেল স্টুডেন্ট অ্যাট দ্য এজ অফ 30 সে জানে হাউ টু কাট, কিভাবে কাটবে। 35-এ হি নোজ হোয়ার টু কাট, অ্যান্ড 40-তে হি নোজ হোয়ার নট টু কাট, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি যে কোথায় আমি ঢুকবো এবং কোথায় আমি যাব না। এই জিনিসটা কিন্তু তখনই তুমি শিখবে যখন ইউ হ্যাভ এনাফ ক্লিনিক্যাল এক্সপার্টাইজ। তোমার যদি পেশেন্ট না থাকে, তুমি যদি এক্সপোজ সেইভাবে নিজেকে না করেছো, ওইভাবে তোমার যদি হাতের কাজ বিল্ড আপ না হয়েছে, তুমি কিন্তু এই ডিফারেন্সিয়েটটা করতে পারবে না যে কোন পেশেন্ট বা কোন কেসকে আমি দেখব, কোন কেসকে আমার উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি তাকে আমার রেফার করে দেওয়া উচিত। সব কিছু করবো, এই দিন কিন্তু এখন মেডিকেল সায়েন্সে পাল্টে যাচ্ছে। এখন স্পেশালিটি, সুপার স্পেশালিটির যুগ এসে যাচ্ছে। এখন ওই সবই করব এই ব্যাপারটা কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর খরচার যেটা, গভর্নমেন্ট কলেজে খুব বেয়ার মিনিমাম খরচা, প্রাইভেট কলেজে মোটামুটি স্ট্যান্ডার্ড যদি কলেজ হয়, দেয়ার আর এক্সেপশন অলসো সাউথের দিকে, আমি পার্টিকুলার কোনো নাম নিচ্ছি না, দ্যাট ইজ নট এথিক্যাল। বেসিক মোটামুটি নাম্বারস দ্যাট পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড। 3.5 থেকে 4 লাখ পার ইয়ার অন অ্যান অ্যাভারেজ, স্ট্যান্ডার্ড মোটামুটি ভালো কলেজ, ঠিক আছে, এর মধ্যে হয়ে যাওয়া উচিত পার অ্যানাম। 4 বছরের কোর্স, সো ইট উইল কস্ট নিয়ার অ্যাবাউট 13-14 lakhs। হ্যাঁ, এবার ধরো একটা প্রফেশনাল কোর্সে কিছু এক্সপেন্ডিচার তো থাকেই, হস্টেল, এক্সাম, এই জিনিসপত্র কেনা, কিছু টুকিটাকি নিজের পার্সোনাল এক্সপেন্সেস, অ্যারাউন্ড 15 হয়ে যাওয়া উচিত। 15 হয়ে যাওয়া উচিত। অ্যান্ড when they will start their workout, then as per their capacity they can make the money দে ক্যান মেক দ্য মানি from the market। মার্কেট। ঠিক। এই মানে আপনি যে কথাটা এত সুন্দরভাবে বুঝিয়ে গুছিয়ে বললেন, এবং একটু আগে আমরা ডিসকাশনে একটা আমরা কথা শুনলাম যে ধরো দাঁতটা স্লাইস করছে, সো একটু বেটার স্লাইস হয়ে গেলে সেখানে সেন্সিটিভিটি ফিল হতে পারে। আমরা অনেক সময় অনেক পেশেন্টের সঙ্গে কথা বলে বা অনেক মানুষকে আমরা দেখেছি যে হঠাৎ করে কিছু লোকজনের যেরকম ফেসিয়াল করার ইচ্ছে হয়, সেরকম দাঁত ক্লিনিং করার খুব ইচ্ছে হয়, এবং আফটার ক্লিনিং দ্য টিথস ওয়েন দে কেম ব্যাক ফর আ লং 6 months 7 months তারা না আইসক্রিম খেতে পারে, ঠান্ডা জল খেতে পারে। সো হোয়াট ইজ দ্য ইস্যু, অ্যান্ড এটাকে কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, বা এটা যদি কোথাও আমরা ওই রকম টেকনোলজি না গিয়ে বাড়িতে যদি কিছু করে নিজেদেরকে সুস্থ রাখতে পারি? ইজ দেয়ার এনি? না, সুস্থ রাখার যেটা মানে রেগুলার ডে টু ডে কেয়ার, যেটা Exactly, রেগুলার ডে টু ডে কেয়ার। হ্যাঁ, দেখো আজকের দিনেও কিন্তু প্রিভেন্টিভ মেডিকেল সায়েন্স ইজ মাচ হায়ার দ্যান কিউরেটিভ মেডিকেল সায়েন্স। হ্যাঁ, তুমি বারবার এক্সপেক্ট করতে পারো না যে তুমি রোগে পড়বে আর ডাক্তারের কাছে যাবে আর ওষুধ খাবে। তোমাকে নিজের কিছু লাইফস্টাইল চেঞ্জ, নিজেকে ঠিকমতো একটু সাবধানে রাখা, এটা কিন্তু করতে হবে। ইউ ক্যানট এক্সপেক্ট যে যা হচ্ছে আমি এভরি টাইম যা হবে যাবো, ওষুধ খাবো, ঠিক হয়ে যাব, ডাক্তার আমার বন্ধু, তো এভরি টাইম বা আই হ্যাভ আ ফ্যামিলি ডক্টর, এই ফিলোসফিটা কিন্তু ইটস নট কারেক্ট। এক্স্যাক্টলি। তো তেমনি ডে টু ডে কেয়ার, ঘরের ক্ষেত্রেও রোজ ভালো করে ব্রাশ করা, রাতের ব্রাশটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। খাওয়া দাওয়ার পর ব্রাশ করে আমি শুতে যাব, ওই তখন আবার ঘুমোতে যাওয়ার আগে আবার মুখে কিছু দেব না। আজকাল কি হয়েছে, লোকের লাইফস্টাইল হ্যাজ চেঞ্জ, লেট নাইট অবধি জাগা, পড়াশোনা, তারপর যারা এই ওয়ার্ক ফ্রম হোম আইটি সেক্টরে আছে, বহু পেশেন্ট আমরা পাই রাতে হয়তো কাজ করছে, স্ট্রেস বা কিছু, স্ট্রেসের সাথে কিন্তু খিদে পাওয়ার এটা একটা ভীষণভাবে একটা ইন্টিগ্রেটেড ফ্যাক্টর। এন্ডোক্রাইন সিস্টেমটাই তো স্যার ব্রেনের সাথে আমরা কানেক্টেড। তখন হয়তো কিছু না কিছু তারা মাঞ্চিং করছে, ইয়ে করছে, হয়তো চিপস খেয়ে নিল, রাতে উঠে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল, এ করলো, বিকজ দে আর ওয়ার্কিং টিল 3 o'clock 4 o'clock আর্লি মর্নিং তারা কাজ করছে। লাইক গোটা গোটা রসগোল্লা খাই লোকজন। আই হ্যাভ মাই ফ্রেন্ডস। দুবার করে ব্রাশ করা এভরি 6 to 8 months, যার কাছেই তুমি যেতে চাও, গভর্নমেন্ট হসপিটালেও যেতে পারো বা যেখানেই যেতে চাও তুমি, অ্যাটলিস্ট একটা চেক আপ, রুটিন চেক আপের মধ্যে থাকা,
কোনো এই ধরনের যেগুলো অ্যাডভার্স হ্যাবিটস আমরা প্রথমেই যেগুলোকে নিয়ে একটু ডিসকাস করলাম সেগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকা যায়, কারণ এটা শুধু তোমার মুখ বলে নয়, ইভেনচুয়ালি ইট ইজ এফেক্টিং ইউর হোল হেলথ। এক্স্যাক্টলি। সে তুমি স্মোকিং করো বা এই যে ধরো গুটকা টুটকা ওগুলোকে যেগুলো সোয়ালো করছো, কোনোটাই তো ভালো মেটেরিয়াল নয়। না, একদমই না। এবং কিভাবে তারা বানাচ্ছে, কি বলছে, প্যাকেটের গায়ে কি লেখা থাকছে, কি মেশাচ্ছে, নোবডি নোজ এগুলো ব্যাপারগুলো। সেগুলো থেকে যতটা দূরে থাকা যায়, যে কোনো কিছু স্টিকি ফুড যেটাকে আমরা বলি, সে ক্যাডবেরি হোক বা চিপচিপে কেক হোক, বার্গার হোক, কিছু হোক, তারপরে অ্যাটলিস্ট ভালো করে মুখটাকে ধুয়ে নেওয়া, কুলি করে নেওয়া, এই বেসিক কিছু জিনিস করলে কিন্তু তুমি 50-60% প্রবলেমকে কিন্তু ইউ ক্যান চেক। দাঁতের মেন প্রবলেম তো দুটো, একটা হচ্ছে মাড়ির সমস্যা, আর একটা হচ্ছে দাঁতে পোকা লাগা বা কেরিজ যেটাকে বলে, ডেন্টাল কেরিজ। চলতি কথায় পোকা লাগা সবাই বলে, আমরাও, আমাদের ওটা এখন হ্যাবিট হয়ে গেছে পোকা লাগা। তো এই দুটো জিনিসকে কিন্তু, এই দুটো জিনিসই কিন্তু রিলেটেড টু ইয়োর ব্রাশিং, রিলেটেড টু ইয়োর ফুড হ্যাবিট, ইটিং হ্যাবিটস। ঠিক আছে, আমি খুব থিওরিটিক্যাল ডিসকাশনে যাচ্ছি না যাতে সবাই বুঝতে পারেন। তো এই দুটো জিনিসকে যদি একটু ঠিক রাখা যায়, মুখটাকে ভালো করে ক্লিন রাখা, থরো একটা ব্রাশিং করা, দায় সারা গোছের নয়। আজকাল অধিকাংশ বাচ্চা টাচ্চার কাছে সময় নেই, ঘুমের ঘরে উঠছে, চোখ কসলাতে কসলাতে ব্রাশ করে তাকে স্কুল বাস ধরতে হবে, নাহলে তাকে স্কুলে পৌঁছতে হবে, ফিরে এসে আবার টিউশন, তারপর মানে ওই যে একটা ধৈর্য ধরে যে প্রপার ব্রাশিং করবে, কিছুটা হলো জাস্ট টেক 3 মিনিটস। হ্যাঁ, 2 to 3 মিনিটসও যদি কেউ থরলি করে সেটা ঠিক, মানে করে ফেলে দিল একটা, ওরকম নয়। একটা প্রপার ব্রাশিং অ্যাটলিস্ট দিনে 2 বার, রাতেরটা মোস্ট ইম্পর্টেন্ট। ভালো করে যা কিছু খাচ্ছ তারপরে একটু ভালো করে কুলি করা, এবং এই ধরনের হ্যাবিটসগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকা। এই কয়েকটা জিনিস করলে কিন্তু 50-60% প্রবলেমকে কিন্তু আমরা আটকে রাখতে পারি। ঠিক। আমি এই যেটা আপনি বললেন, মানে ক্লিনিং করা অ্যান্ড অল, আমি কিছু স্পেসিফিক মানুষজনকে দেখেছি, বা আপনি হয়তো স্যার। হ্যাঁ, ক্লিনিকের কোশ্চেনটা কারেক্ট, যেটা তুমি পয়েন্ট আউট করেছো, যে সেন্সিটিভিটি ডেভেলপ করা। এক্স্যাক্টলি স্যার। ঠিক আছে, ক্লিনিংয়ের ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি ওটা একটা সেডিমেন্টেশন লেয়ার হয় দাঁতের গোড়াতে, মানে মাড়ি এবং দাঁতের যে জাংশন সেখানে জমে জায়গাটা। ওটা যখন একবার জমে হার্ড হয়ে গেল, ওটা কিন্তু আর ব্রাশিং টাশিং কোনো মেকানিজমে যায় না, তখন তোমাকে স্কেলিং করাতে হয়। নাওয়েডেজ যে কোনো মোটামুটি স্ট্যান্ডার্ড ক্লিনিকে, ইভেন ইন দ্য হসপিটাল আউটডোরে যেগুলো ডেন্টাল উইং আছে, সবাই আল্ট্রাসনিক ক্লিনার ইউজ করে। এটা একটা মিথ বা চালু কথা যাই বলো না কেন, যে স্কেলিং এর পর আমার মনে হয় দাঁতগুলো ফাঁক হয়ে গেল, বা দাঁতগুলো আমার একটু সেন্সিটিভিটি, যেটা তুমি বললে, এর মূল কারণ কিন্তু মানে দাঁতের গায়ে এতদিন তোমার একটা ডিপোজিশনস ছিল, স্পেশালি যখনই ওই ডিপোজিশনস গুলো জমে, দাঁতের মাড়ি কিন্তু নিচে নামতে থাকে। যত মাড়ি নিচে নামছে তার মানে দাঁতের রুট, যেটা গোড়া, যেটা মাড়ির অ্যাকচুয়ালি ভেতরে থাকা উচিত, ইট ইজ গেটিং এক্সপোজড। ঠিক আছে, আমার দাঁতের ওপরের অংশটা এনামেল দিয়ে ঢাকা, হুইচ ইজ দ্য হার্ডেস্ট স্ট্রাকচার অফ দ্য বডি, মানে আমাদের হাড়ের থেকেও শক্ত। ঠিক আছে, রুট কিন্তু অতটা নয়, রুটে কিন্তু এনামেল নেই। তো ন্যাচারালি রুট এতদিন ধরে ওই ময়লাগুলো দিয়ে কাভার থাকতো, যেই তুমি ময়লাটা সরিয়ে দিলে ওই পয়েন্টগুলোই কিন্তু তখন সেন্সিটিভ হয়। এটা কিন্তু ট্রিটমেন্টের দোষ নয়। ওকে, বুঝতে পারলে? বা ধরো তোমার এত ময়লা জমে আছে যে মানে বেসিক্যালি দাঁতের গ্যাপ ট্যাপগুলো সব ক্লোজ হয়ে গেছে, যখনই ওগুলোকে সরিয়ে দেওয়া হলো, আরে এটা কি হলো, আমার তো দাঁতগুলো ফাঁক হয়ে গেল। বাট ওটা তোমাকে রেগুলার ক্লিনিং করলে মাড়িটা আস্তে আস্তে আবার উঠে আসবে। বাট অবভিয়াসলি একটা ইয়াঙ্গার জেনারেশনে যতটা তাড়াতাড়ি হবে, একটা আরেকটু বয়সে তো আর সেইভাবে তো আর টিস্যু মানে নতুন করে আবার ওরম ভাবে তো আর ইয়ে হবে না। কিন্তু তার মানে এটা নয় যে স্কেলিং ইজ মাস্ট। স্কেলিং তোমাকে অ্যাটলিস্ট ইয়ারলি একবার করানো উচিত প্রত্যেক মানুষের, কারণ যত এই ডিপোজিটস গুলো জমবে, এটা কিন্তু মানে দাঁত এবং মাড়ির সাপোর্টটা কিন্তু লুজ হতে থাকবে। ওকে, বুঝতে পেরেছো? মানে যেমন ধরো টবের থেকে মাটিটা যদি নিচের দিকে নামতে থাকে, দাঁতের গোড়াটা বেরিয়ে, মানে গাছের গোড়াটা বেরিয়ে যাবে, তো গাছ উইক হতে থাকবে। ম্যাটার ইজ দ্য সেম, যত মাড়ি নিচে যেতে থাকবে, ময়লা যত জমতে থাকবে, তোমার দাঁত কিন্তু উইক হতে থাকবে, দাঁতের সাপোর্টটা কিন্তু উইক হতে থাকবে। এবং মানে এখন প্রচুর মানে
একটা জিনিস অনেক সময় মানুষ খেয়াল রাখে না, আমরা আসলে ভীষণ কম্পার্টমেন্ট ওয়াইজ শরীরটাকে ভাবতে ভালোবাসি। চোখ চোখের মতো, কান কানের মতো, মাথা মাথার মতো, হার্ট হার্টের মতো। ব্যাপারটা এটা কিন্তু একটা ইন্টিগ্রেটেড সিস্টেম। এক্স্যাক্টলি। তোমার মুখ যদি অপরিষ্কার থাকে, তুমি খাচ্ছ তো এই রাস্তাটা দিয়ে। মুখে যদি তোমার অতিরিক্ত জীবাণু ময়লা থাকে, সেটা কিন্তু তোমার খাবারের সাথে সেই শরীরেই যাচ্ছে, আলটিমেটলি সেই ব্লাডেই গিয়ে কিন্তু তোমার মিশছে। তোমার হার্টের ব্লাড আর মাড়ির ব্লাড কিন্তু আলাদা নয়। এই জায়গাটা কিন্তু মানে এই ইন্টিগ্রেশনটা কিন্তু আমাদের হেলথ সিস্টেমকেও তুলে ধরতে হবে এবং মানুষকেও বোঝাতে হবে। ধরো একজন এন্ডোক্রিনোলজিস্ট, আমরা কম্পার্টমেন্ট ওয়াইজ ভাবাটাকে আমাদের বন্ধ করতে হবে। বুঝতে পারি? মানে ধরো একজন এন্ডোক্রিনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্ট, তিনি বলছেন যে আপনি চিনিটা খাবেন না। সে কিন্তু প্রকারান্তরে আমারও কাজ করে দিচ্ছে। চিনি বা এই এক্সট্রিনজিক সুগার যেটা, মানে অ্যাডেড সুগার যেটা, সে চিনি ফর্মে হোক, মিষ্টি ফর্মে হোক, যেটাই হোক, চকলেট ফর্মে হোক, সে কিন্তু দাঁতের কেরিসটাকেও প্রিভেন্ট করার মেসেজটা দিচ্ছে। এই ইন্টিগ্রেশনটা কিন্তু মানে নিড অফ দ্য আওয়ার আমাদের ইন্ডিয়ান হেলথ সিস্টেমে। আমরা সবাই কম্পার্টমেন্টে ভাবি। বুকের ডাক্তার বুকের ডাক্তারের মতো ভাবছে, মাথার ডাক্তার মাথার ডাক্তারের মতো ভাবছে, মুখ দাঁতের ডাক্তার দাঁতের ডাক্তারের মতো ভাবছে। বাট ইন্টিগ্রেশনটা ভেরি মাচ রিকোয়ার্ড। একটা কমন মেসেজ যদি দেওয়া যায়, ধরো তুমি স্মোক করছো, আমাদেরও ক্ষতি হচ্ছে, তোমার হাইপারটেনশনেরও ক্ষতি হচ্ছে, তোমার আরো যদি অন্যান্য কোমরবিডিটি থাকে, ডায়াবেটিস রিলেটেড ব্যাপার থাকে, সেখানেও ক্ষতি হচ্ছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এই ইন্টিগ্রেশনটা এবং এই মেসেজটা শুড বি ভেরি ক্লিয়ার টু দ্য পেশেন্ট। মানে পেশেন্টের সেই অ্যাওয়ারনেসটা, বা সাধারণ মানুষ, শুধু পেশেন্ট কেন, একটা এমনি সাধারণ মানুষের কাছেও এই অ্যাওয়ারনেসটা, এই ক্যাম্পেইনটা কিন্তু নিয়ে যাওয়াটা খুব দরকার। এক্স্যাক্টলি, মানে দে শুড থিঙ্ক ইন আ ওয়ান। হ্যাঁ, and nowadays the world is moving on one health. হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো মানে অনেক বড় ডিসকাশন গোটা পৃথিবী জুড়ে চলছে। তুমি যে কোনো হেলথেই দেখো না, যে ইউনিভার্সাল হেলথ প্যাকেজ বা কাভারেজ যেটা, সে যে ফর্মেই তুমি দাও, স্টেট গভর্নমেন্ট কোনো ফর্মে দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ফর্মে দিচ্ছে, বা বাইরের বিদেশেও ফর্মে দিচ্ছে, সেখানে কিন্তু এই ইন্টিগ্রেশনটা যতক্ষণ না আমরা লোকদেরকে বোঝাতে পারবো, ইন্টিগ্রেশনটা, ততক্ষণ কিন্তু স্পেশালি আমাদের মতো দেশে যে হিউজ পপুলেশনের তুলনায় অতটা হয়তো এখনো অ্যাডিকুয়েট আমরা ব্যাপারটাকে ডেভেলপ করে নিয়ে যেতে পারিনি, বা এভরি ডোরে এখনো আমরা হয়তো সেই অ্যাডিকুয়েট ব্যবস্থাটাকে পৌঁছতে পারিনি। সেখানে আমাদের ইন্টিগ্রেশনটা কিন্তু খুব দরকার। ধরো একটা স্কুল ক্যাম্প হলো, যেই যাচ্ছেন ডাক্তারবাবু, তিনি যদি টোটাল মেসেজটাই দিয়ে দেন যে তুমি এই করবে, এই করবে না, আমি চোখের ডাক্তারবাবু যাচ্ছি, তো আমি চোখটা দেখেই বেরিয়ে চলে এলাম, অসুবিধাটা কি আছে? একটা হোল মেসেজ দিতে অসুবিধাটা কি আছে? 5-6টা জিনিস যদি আমি একটু ঠিক করে বলে দিই, তাহলেও কিন্তু তাদের অনেকটা উপকার হয়ে যায়। Kudos to your thoughts, but you know, Alma Ata declaration is only in the printing part. না, যাই হোক, মানে এগুলো করলে কিন্তু এফেক্টিভ একটা রেজাল্ট কিন্তু, এবং এরকম থিওরামে ধরেই তো এসডিজি প্ল্যান করা হয়েছিল। বাট I don't know সেটা কত কিছু হবে, আগে দেখা যাক। হবে না কেন, বাট obviously it will take time. আমি একটু অপটিমিস্টিক লোক, নিশ্চয়ই হবে। I'm also optimistic, but প্রথমে আগে নেগেটিভটা ভেবে নিলে তো আর কোনোদিন এগোতেই পারবো না। এক্স্যাক্টলি। আমি এই নেগেটিভ পজিটিভের পয়েন্টে দাঁড়িয়ে যেটা আমি আপনার কাছ থেকে জানতে চাইছিলাম, যে অনেক সময় লোক অনেক পজিটিভ চিন্তা করে গিয়ে দাঁতটার ট্রিটমেন্ট করিয়ে দাঁতের উপরে একটা টিথের মতনই একটা ক্যাপ লাগায়, সেম লুক লাইক অফ আ টিথ। বাট অনেক সময় দেখেছি তারা খেতে গেছে, খাবার টাবার খেতে গেছে, মানে আমার লাস্ট এক্সপিরিয়েন্স ওয়াজ কি, একটা বিয়ে বাড়িতে একজন মাটন খাচ্ছিল, তো তার ওটা পুরো বেরিয়ে চলে এসেছিল। তো যদি কোনদিন ওটা ক্রাউনটা, এক্স্যাক্টলি দ্য ক্রাউন, আচ্ছা, ওকে, আমি সহজবোধ্য ভাষায় বলে দিচ্ছি, লাগানো দাঁত। তো এই যে লাগানো দাঁত যেটা লাগানো ছিল দাঁতের উপরে, সেটা খুলে বেরিয়ে চলে এসেছিল। এবং আমি ওই মোমেন্টে দাঁড়িয়ে আমার মাথায় এটা ঘুরছিল যে এই দাঁত যদি পেটে চলে যেত তাহলে কি হতে পারে। অ্যাক্সিডেন্টালি যেতেও পারে, যায়ও অনেক সময় খুব যদি ছোট সাইজেস হয়, ফিঙ্গার ক্রসড, হয়তো ওটা বেরিয়েও যাবে। কিন্তু হয়েছে, এরকম ঘটনাও হয়েছে যে বাঁধানো দাঁত, যেগুলো একটু বড় খোলা পড়া প্লেট লোকেরা ইউজ করেন, আটকে গেছে, তাকে কোনো মেডিকেল কলেজে শিফট করতে হয়েছে, ট্র্যাকিওস্টমি করে তারপর থ্রু এন্টি সার্জন বের করতে হয়েছে, ঘটনা হয়েছে। তো এটা হচ্ছে তোমাকে একটু সেলফ প্রিকশন, মানে রেগুলার একটা চেক আপ, লুজ হয়ে গেছে কিনা, বা হয়তো অনেক দিন আগে, কারণ যে কোনো আমি ক্রাউনের এক্সাম্পলটাই তুমি দিলে বলে আমি বলছি, এটা একটা সিমেন্টেশন দিয়ে লাগানো হয়, জিনিসটাকে দাঁতের মধ্যে একটা জিনিস দিয়ে লাগানো হয়, তারও তো একটা সেলফ লাইফ আছে। এক্স্যাক্টলি।
তাই না? এবার ধরো তুমি খাওয়া দাওয়া করছো, কনস্ট্যান্ট তোমার মুখটা ভিজে আছে, একটা ময়েস্ট এনভায়রনমেন্ট, থুতু, তো তারও তো একটা ওই জিনিসটাও তো নষ্ট হচ্ছে। আর যেটা আমি লাগিয়েছি, ডোন্ট থিঙ্ক দ্যাট ওটা আমার 50 বছর আরো চলবে, এটা তো পসিবল নয়। সেটাও একটা ম্যাটেরিয়াল। এখন তুমি এটাও ডিপেন্ড করে কোন কোয়ালিটির ম্যাটেরিয়াল তুমি দিচ্ছ, তাই না? তুমি ভালো কোম্পানি দিচ্ছ না একটু কম্প্রোমাইজ করছো, এগুলো ব্যাপার করে। নর্মালি 7-8 বছর 10 বছর খোলার কথা নয়, কিন্তু যদি কখনো লুজ হয়, সবার আগে কিন্তু যিনি ইউজ করছেন উনিই বুঝতে পারবেন। ওকে, সবার আগে উনিই বুঝতে পারবেন যে যখন খেতে যাচ্ছে মনে হবে যেন ওটা একটু আপ ডাউন হচ্ছে, নড়ছে, দেন অ্যান্ড দেয়ার ওনার কিন্তু কারোর সাথে কনসাল্ট করা উচিত বা কোথাও গিয়ে দেখানো উচিত, যাতে করে ওটা আবার যদি রিসেট করে খুলে ওটাকে আবার রিসেমেন্টিং করে দেওয়া। আপনি সিনেমা দেখেন স্যার? আপনার মানে ফেভারিট সিনেমাস কি? ফেভারিট সিনেমাস, দ্য ক্যারেক্টার্স ফিউ? আমার যেমন রিসেন্ট টাইমে কিছু কিছু খুব ভালো মানে টাচি লেগেছে মুভি, যেমন লাপাতা লেডিজ একটা ও দেখেছি। মাই গড, ইউ ওয়াচ? ঠিক আছে, ভালো লেগেছিল, মেসেজটা খুব ভালো ছিল, সুন্দর। মুন্না ভাই এমবিবিএস, ভেরি গুড মেসেজ, এক্স্যাক্টলি। প্রত্যেক মানে ইভেন ট্রু থিংস অফ দ্য হেলথ ইজ মানে সেটাও, এবং পরের পার্টটাও হ্যাঁ, যেটা মহাত্মা গান্ধীকে ডেপিক্ট করা হচ্ছে যে কোনো লোককে মনে রাখতে গেলে নট নেসেসারিলি তার একটা মূর্তি বানাতে হবে, বা মানে মহাত্মা গান্ধী কি না ওই দিন ড্রাই ডে। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের দরকার নেই, এই জায়গা থেকে কিন্তু আমাদের সরে আসতে হবে, তাই না? তারপরে ধরো তোমার জিন্দেগি না মিলে দুবারা, মানে ইংলিশ কোন সিনেমা? ইংলিশ রিসেন্ট ছোটবেলায় দেখেছেন? টাইমসে আপনি মোস্টলি জেলা স্কুলে পড়েছেন না স্যার? আমি জেলা স্কুলে 11-12। ওকে, তার আগে কোন স্কুল ছিল? মানে বাবা বেসিক্যালি হেলথ সার্ভিসে ছিলেন, তো তো যেখানে যেখানে পোস্টিং হয়েছে সেভাবে ঘুরেছি। কতগুলো স্কুল চেঞ্জ হয়েছে? অনেকগুলো। আবার এডুকেশন শুরু হচ্ছে রায়গঞ্জ, ওকে, তারপরে ওখান থেকে বাবা আরজি করে এলেন, তখন কিছুদিন হিন্দু স্কুল, তারপর ক্লাস 5-এ নরেন্দ্রপুর, মাধ্যমিক অবধি নরেন্দ্রপুর, তারপর 11-12, তারপর আবার 12-এর পর জয়েন দিয়ে হস্টেল। তো বাড়িতে আমার স্টেটা কম হয়েছে, ইনফ্যাক্ট হস্টেলেই বেশি থেকেছি। তবে আই এম থ্যাঙ্কফুল টু দ্যাট। মানে আমি জানি না, সবাই হয়তো আমার সাথে একমত নাও হতে পারে, হস্টেল কিন্তু একটা মানুষের জীবনে দরকার। হস্টেল ইজ দ্য প্লেস ওয়্যার বয়েজ বি আ মেন, মানে একটা মানে সবাইকে নিয়ে চলা, অনেক ফেলো ফিলিং, একটা এই জিনিসগুলো কিন্তু মানুষকে কিন্তু শেখায় একদম। মানে অ্যাটলিস্ট লাইফের কিছুটা টাইম কিন্তু তার হস্টেলে থাকা উচিত। একটা বন্ধু বাবা মা সবই হয়। আমি এই যে ডিসকাশনটা হচ্ছিল, আই ওয়ান্ট টু টেক ইউ টু দ্য জেমস বন্ড। মেবি আপনি জেমস বন্ডের সিনেমা দেখেছেন। সো ওখানে আমরা একটা ভিলেনকে দেখেছিলাম যে যার স্টেনলেস স্টিলের দাঁত ছিল, এবং আমরা প্রচুর পুরনো জিনিসে শুনেছি যে জমিদাররা একসময় সোনার দাঁত লাগাতো, গোল্ড ক্রাউন। ইয়েস। ইভেন নাওএডেজ মেনি পপ স্টার হু দোজ পিপল হু ইজ ইন দ্য র্যাপিং সেকশন, মেবি আই ডোন্ট নো আপনি র্যাপ কোনদিন শুনেছেন কিনা। র্যাপ ইজ আ ফর্ম অফ আ সং, ওকে। সো তারা মানে ওখানে টাইটানিয়ামের বা প্লাটিনামের স্ট্রাকচার বানিয়ে তার মধ্যে ডায়মন্ড সেট আপ করে, ঠিক আছে? তো এই যে মানে এই যে কালচারটা, ইজ ইট হেলদি, ইজ ইট গুড, অর ইজ ইট প্রপারলি নট পারফেক্ট? এখন অ্যাকচুয়ালি প্রচুর ভালো ভালো ম্যাটেরিয়াল এসে গেছে, হুইচ ইজ টুথ অ্যালাইক, সেরামিক, যেটা জারকোনিয়া, এই ধরনের ম্যাটেরিয়ালগুলো এসে গেছে, যেটা একদম দাঁতের মতো দেখতে। তুমি যতই মেটাল লাগাও সেখানে কিন্তু অ্যাস্থেটিক ইজ কম্প্রোমাইজড। তুমি হঠাৎ করে হাসলে আর সামনে একটা, যতই তুমি যতই তুমি শোকেস করো, একটা না একটা জায়গায় এসে কিন্তু তোমার লুকটা ইজ কম্প্রোমাইজ। না অ্যাকচুয়ালি দে ওয়ান্ট টু মানে লাইক ইনক্রিজ এক্স্যাক্টলি শোবিজ, যে আমার কাছে আছে। হ্যাঁ, মানে তারা এতটাই মানে লেভেলে চলে গেছে, দে ইউজ টু ডু সাম ট্যাটু ইন দ্য আই ইন দিস প্লেস। তো তারা সেরকম লেভেলে চলে গেছে। টুথ ট্যাটুইং এসে গেছে, টুথের মধ্যে ছোট ছোট ডায়মন্ডস বসানো। হ্যাঁ, এক্স্যাক্টলি এসেছে। তো মানে এইগুলো আদৌ হেলদি অর না? ওই ডায়মন্ডগুলো এতটাই ছোট পার্টিকেল হয়, তার জন্য যতটুকু ক্যাভিটি করে ওটাকে যে ম্যাটেরিয়াল দিয়ে যে ম্যাটেরিয়াল দিয়ে বসানো হয়, ওতে টুথ স্ট্রাকচারের খুব একটা কিছু প্রবলেম কিছু হয় না। আর ইনফ্যাক্ট মানে আমরাও যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখনও মেটাল ক্রাউনই দেখেছি, স্যাটারদের ক্লিনিকে গোল্ডের দেখেছি, গোল্ডের ক্রাউন। কিন্তু গোল্ড এই কারণে তখন একটা লোকে ইয়ে করতো, কারণ গোল্ড হচ্ছে সব থেকে নোবেল মেটাল অ্যাজ পার আমার পিরিয়ডিক টেবল।
তো ন্যাচারালি মুখে তার কোনো রিয়াকশন নেই। তুমি আজকে যে গোল্ড প্রচন্ড দিলে, পরিমাণে কেমিক্যালি ইনার্ট। হ্যাঁ, যে তো আজকে যে গোল্ড দিলে 10 বছর পরেও সেইটাই থাকবে, তার কোরোশন ইরোশন বলে অত কিছু নেই। সেই কারণে লোকে গোল্ডটা প্রেফার করতো। কিন্তু গোল্ডের ক্ষেত্রে একটা যেমন বললাম অ্যাস্থেটিক, আর দ্বিতীয় নম্বর কি একটা সবসময় একটা কোশ্চেন থাকে, আমি এতটা দিলাম, ডাক্তারবাবু কতটা ইউজ করলো, বা ডাক্তারবাবুর একটা কোশ্চেন মার্ক থাকে, আমার ল্যাব আবার কিছু করে দিল না তো, ওটা তো তোমার নিজের চেম্বারে তৈরি হচ্ছে না, হ্যাঁ, ইউ হ্যাভ টু সেন্ড ইট টু দ্য ল্যাব, যারা Exactly. ওটাকে Molding করে মোল্টিং বানাবে। করে ওই ফার্নেসের মধ্যে দিয়ে ওই হাই স্পিডে ওটাকে ওই শেপটার মধ্যে ঢুকিয়ে দেবে, এক্স্যাক্টলি, মেল্ট করে। মেল্ট করে ঢোকাবে। হ্যাঁ, তো এইসব ব্যাপারগুলোর জন্য, আর এখন যখন টুথ কালার মেটেরিয়াল এসে গেছে, তো ন্যাচারালি এখন এই মেটাল বারটা আস্তে আস্তে Absolute হয়ে সরে গেছে। বাট স্টিল মানে একটা সময় তো গোল্ড ডেফিনেটলি মানে মানে ক্রাউন বলো বা দাঁতের মধ্যে একটা ইনলে বলে জিনিস হয় বড় ক্যাভিটিতে, গোল্ড ওয়াজ আইডিয়াল। কিন্তু এই নানা কারণে এখন লোকে গোল্ড থেকে একটু সরে এসছে। এখনকার দিনে আমরা গোল্ডটা একটু কমই দেখতে পাচ্ছি হ্যাঁ। রাইট নাও। আর গোল্ড এখন যে জায়গায় পৌঁছে গেছে, না, লোকজন ডায়মন্ড বসাচ্ছে। আমরা ওয়েস্টার্ন যখন র্যাপ স্টার্সদের দেখি, তখন দেখি তারা মানে দাঁতের মধ্যে ডায়মন্ড অ্যান্ড ফুল স্ট্রাকচার, মানে দে ইউজ টু হ্যাভ 4 and 5 অফ সেটস ক্যারি করে তারা। তো মানে ফুল স্ট্রাকচার লাগিয়ে তারা অন শোতে গিয়ে হাসছে, মানে তাদের হাসিটা দেখে হয়তো আমাদের হাসি পায়। একটা দুটো মানে এটা করে অনেকে হ্যাঁ, অ্যাস্থেটিক পারপাসে, মানে জাস্ট আমি ক্যানিয়ন কভার করতে অনেককে দেখেছি, ক্যানিয়নটা যে সেট করা দেয় একটা ছোট্ট, আর ওটার জন্য যেটুকু একটা টাইনি হোল করে ম্যাটেরিয়াল দিয়ে ওটাকে বসিয়ে দেওয়া হয়, ওতে টুথ স্ট্রাকচারে কিছু প্রবলেম হয় না। মানে দেন পিপল ক্যান গো ফর দ্যাট। হ্যাঁ হ্যাঁ, পিপল ক্যান গো ফর দ্যাট। অবভিয়াসলি একটা অ্যাফোর্ডেবিলিটি একটা ইস্যু থাকে, হু ক্যান অ্যাফোর্ড দে ক্যান গো ফর ইট। তাতে টুথ স্ট্রাকচারে কোনো ক্ষতি কিছু হয় না, যেটুকু হোল করা হয় ওতে খুব একটা অসুবিধা কিছু নেই। আমরা অ্যাকচুয়ালি স্যার নাওয়াডেজ আমরা আমাদের যেটা ডেমোগ্রাফিক্যাল পিরামিডটা আছে, এজ পিরামিডটা যদি আমরা দেখি আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে, উই আর ইন অলমোস্ট আর্লি এক্সটেনশন পার্ট, সো সরি লেট এক্সটেনশন অলমোস্ট। আমাদের পিরামিডটা স্ট্রাকচারটা কিন্তু টপটা বাড়ছে, জাস্ট লাইক জাপান অ্যান্ড অল। সো আমাদের লাইফ এক্সপেক্টেন্সিটাও অনেকটা বাড়ছে। ইট ওয়াজ 52 ব্যাক 10-15 ইয়ার্স, এখন অনেকটাই বেড়েছে। তো সেই জায়গায় গিয়ে লাইফ এক্সপেক্টেন্সিটা যখন বাড়ছে, তখন সবার পক্ষে, সবাই তো আর নবাব নয় যে সবার পক্ষে তো গালোটি খাওয়া মানে কাবাব খাওয়া সম্ভব নয়। অ্যাজ ইউ সেড অ্যাবাউট ইউপি, আই ক্যান রিমেম্বার অন দ্য টেস্ট। ইয়েস, তো লখনৌতে গালাউটি কাবাব মানে ওটা মানে ইন্টিগ্রাল পার্ট অফ লখনৌ। লোকজন শুধু গালোটি কাবাব খাওয়ার জন্য লখনৌ ঘুরে চলে আসে একবার। সো এন্ড ইটস সো টেস্টি, মানে ঠিকঠাক 100% খেলে 100% ইটস টু টেস্টি। মানে আমি আপনাকে বলছি, এন্ড দ্য টেস্ট ইজ গোইং। না, আমি তো মানে রেগুলার খেয়েছি এক সময়, একটা পিরিয়ডে, ডেফিনেটলি আনপ্যারালাল। and it also helps to digest, আনপ্যারালাল মানে করে। তো এবার সেই জায়গায় মানে উই ক্যান এক্সপেক্ট আ লং লাইফ। সেই জায়গায় সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো দাঁত। কারণ আপনি যদি ভালো না হাসতে পারেন, ঠিক আছে, তাহলে খুব প্রবলেম। এবং সব থেকে বড় প্রবলেম হলো যে আপনি যদি চেবাতে না পারেন, প্রপারলি স্বাদ পাওয়া যাবে। এক্স্যাক্টলি। এবং যেরকম ভাবে আমরা ছোটবেলায় আমাদের জেনেটিক ঠাম্মা দাদুদেরকে হাসাতাম করে কথা বলা, তো লোক সেখানে হাসতে পারে। তো সেখানে মানুষের এমন কোন কোন হ্যাবিটগুলো লাইফে আনা দরকার, আই নিড টু গো উইথ সাম স্পেসিফিক হ্যাবিটস, যাতে লোকের মানে দাঁতটা লং টার্ম চলে, ঠিক আছে, মানে দ্যাট ফর দ্য সেফটি অফ দ্য হেলথ অলসো। দেখো মানে যেটা এক্স্যাক্টলি বললে, বিকজ এখন একটা রিভার্স পিরামিড আমাদের হচ্ছে। এক্স্যাক্টলি স্যার, ওপরটা আবার বাড়ছে, তাই না? আমরা বেস থেকে যেটা ছিল ওপরটা বাড়ছে। এটা শুধু আমাদের বলে না, সব জায়গাতেই হচ্ছে, বিকজ লাইফ এক্সপেক্টেন্সি হ্যাজ ইনক্রিজড, মেডিকেল সায়েন্স হ্যাজ ইমপ্রুভড, সেই কারণে তারা অনেক দিন বাঁচছে। এক্স্যাক্টলি স্যার। এবং প্যাটার্ন অফ ডিজিজ হ্যাজ চেঞ্জড। আগে অ্যাকিউট ডিজিজ, এইটা হলো ওটা হলো, জ্বর সর্দি কাশি হলো, হয় পেশেন্ট মানে যে কোনো সো মেনি অ্যাকিউট। এখন ডিজিজটা কিন্তু মোর অফ আ ক্রনিক নেচার এবং লাইফস্টাইল ওরিয়েন্টেড। মানে ডিজিজের সাথে নন কমিউনিকেবল ডিজিজ যেটা তুমি বলছো এনসিডি, তার সাথেই তোমাকে কিন্তু ওটা এখন লাইফ একটা তোমার লিভিং এর প্যাটার্ন হয়ে গেছে। হ্যাঁ, একদম একদম একদম। তোমাকে বাস এটা করে যেতে হবে যে তুমি যতদিন আছো তোমাকে হেলদি থাকতে হবে, যাতে ইউ ক্যান এনজয় মানে ইকোনমিক্যালি সোশ্যালি একটা প্রোডাক্টিভ লাইফ, যাতে তুমি যাতে জড়থব হয়ে ঘরে না বসে থাকো। হ্যাঁ, একদমই তাই। ঠিক আছে, তোমার মানে সুগারও থাকবে, হাইপারটেনশনও থাকবে, টাইপ 2 ডিএম থাকবে, আরও অনেক কিছু ব্যাপার আছে, ওগুলোকে নিয়েই তোমাকে চলতে হবে সিমিলারলি। এবং যেটা হচ্ছে, যেহেতু ওটা বেড়ে গেছে বলে এখন কিন্তু
মানে সেই আগের থট প্রসেস থেকে আমাকে সরে আসতে হবে যে ঠিক আছে এই বয়সে আমার আর দাঁতের কি দরকার, তো ব্যাস এই তো বয়স হয়ে গেছে, এখন আর দাঁত রাখবো না, আপনি তুলে দিন। এই জায়গা থেকে কিন্তু আমাকে সরে আসতে হবে, বিকজ ইউ আর সরে এসেছিও স্যার, মানে আমি আপনাকে আগের থেকে অনেক হ্যাজ ইমপ্রুভ। একটা লেম্যান কাইন্ড অফ এক্সাম্পল দিই, আমাদের সিউড়িতে আগে অনেক ডেন্টিস্ট ছিলেন, মানে আই শুড নট ইউজ দ্য ওয়ার্ড ডেন্টিস্ট বাট পিপল ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। তারা লোহার বাক্স নিয়ে ডেন্টিস্ট গিরি করে বেড়াতেন রাস্তায় রাস্তায়। Nowadays I cannot able to find any of them. আমি আপনার সঙ্গে বসার আগে when I was doing a research কি আমি কোনটায় যাব, আচ্ছা যারা মানে এমনি দাঁড়িয়ে প্লাস দিয়ে দাঁত তুলে দিত একসময় সিউড়িতে, তাদের সংখ্যা কমেছে। Nowadays people is to go to a proper professional area. ঠিক আছে, তো আপনি আই সাপোর্ট ইউর পয়েন্টস। মানে আমাকে, কারণ আমি যতদিন বাঁচবো আমাকে কিন্তু ঠিকভাবে খেতে হবে। তখন অ্যাস্থেটিক্সের থেকেও আমার ফাংশন ইজ মোর ইম্পর্টেন্ট, তখন আমার লুকের থেকেও আমার ফাংশন ইজ মোর ইম্পর্টেন্ট। কারণ যতদিন আমি বাঁচি, আমি যদি নিজের 10টা দাঁতও আমার থাকে, একটা আর্টিফিশিয়াল জিনিস ইজ অলওয়েজ আর্টিফিশিয়াল। এক্স্যাক্টলি, ইউ ক্যান গেট দ্য স্ট্রেংথ। মানে সেই লেভেল অফ কমফর্ট, সেই লেভেল অফ এফেক্টিভিটি, এটা কিন্তু হয় না সবসময়, বাস্তবে সম্ভব নয়। একটা আর্টিফিশিয়াল লিম দিয়ে ইউ ক্যান নট এক্সপেক্ট দ্যাট তুমি নর্মাল হাতের মতো কাজ করবে। প্রস্থেসিস ইজ অলওয়েজ আ প্রস্থেসিস, তাই না? তো তোমার যদি 10-15টা দাঁতও যদি তুমি সেভ করে রাখতে পারো, ওটাই কিন্তু তোমার কাছে অ্যাসেট। কারণ এটা আবার একটা ভিশিয়াস সাইকেল। তুমি যদি ঠিকভাবে চিবিয়ে না খাও, তুমি হজমের গন্ডগোল, তার সাথে সেগুলোর থেকে অন্যান্য আরো এলিমেন্টস, তোমার সমস্ত কিছু। তো ইট ইজ এ সাইক্লিক, যেটা কিন্তু মানে এখন হয়তো লোকেরা অনেক বুঝছেন, কিন্তু এটাকে বোঝাতে হবে, আরো আমাদের বোঝাতে হবে। এটা নট অনলি কি না ঠিক আছে আমার আই এম 58, আমি অনেক সময় মানে জোকিংলি বলি যে 80 বছর বয়সে একটা ভদ্রলোক যদি বিশ্বের সবথেকে মানে শক্তিশালী বলুন বা যাই বলুন, রাষ্ট্রের রাষ্ট্রপতি আবার হতে পারে, আপনি 58-60 নিয়ে ভাই ইউ আর ওয়ারিড। এক্স্যাক্টলি, তাই না? একটা 80 বছর বয়সের লোকটা তো আবার দোজ আর দেয়ার সোশ্যাল ডিটারমিনেন্টস, তাই না? তো এবার আপনি এটাকে, তো সেই জায়গাটা কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে। কারেক্টলি ইউ হ্যাভ পয়েন্টেড আউট। এবং তখন কিন্তু ফাংশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান অ্যাস্থেটিক। আমাকে যাতে পেশেন্টটা সুস্থভাবে, নট অনলি পেশেন্ট, যে কোনো নর্মাল লোক, যতদিন পেশেন্ট মে বি নট দ্য কারেক্ট ওয়ার্ড, সে তো সবসময় যে সে রুগী হবে এরম তো ব্যাপারটা নয়, যে কোনো সুস্থ স্বাভাবিক লোক যতদিন সে আছেন, সে যেন সুস্থভাবে তার সমস্ত ফাংশনগুলো টোটালিটিতে যেন করে যেতে পারেন। বিট চিবোনো, বিট দেখা, কানে শোনা, যেটাই হোক, এই কাজগুলো যেন সে তার যতটা সম্ভব নিজে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে ভালোভাবে করে যেতে পারে। যখনই তোমার এজ পিরামিডটা রিভার্স হচ্ছে, তোমাকে কিন্তু ওই গ্রুপ অফ পপুলেশনকে, হ্যাঁ, আমাদের যে ডেমোগ্রাফিক্যাল উইন্ডোতে আমরা আছি, ইট ওয়াজ অলরেডি স্টার্টেড ইন 10 and will go up to 2050. হ্যাঁ ন্যাচারালি, মানে ওই এজ গ্রুপটাকে কিন্তু তোমাকে এখন সেই জন্য দেখো জেরিয়াট্রিক মেডিসিন আলাদা করে আসছে, জেরিয়াট্রিক ডেন্টিস্ট্রি আলাদা করে ব্রাঞ্চ অনেক জায়গায় আসছে, কারণ ওই পপুলেশনটাকে তোমাকে কিন্তু ঠিকভাবে তাদের এন্ড অবধি পৌঁছে দিতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। আগে in the on the medicines we used to go with a normal course of things. Nowadays we are going directly target dose delivery systems. এবং মানে আপনি দেখুন স্যার, মানে যখন মানে দাঁত নিয়ে কথা বলছি, কি পরিমাণে সাবলিঙ্গুয়াল ড্রাগস আমরা ইউজ করছি। আগে এত সাবলিঙ্গুয়াল ইউজ হতো না, ঠিক আছে? তো কি পরিমাণে আমরা সাবলিঙ্গুয়ালে আসছি। তো সেই জায়গায় যদি কোনো একটা মানুষ না চেবাই, তার লালা রস যদি না মেশে, আমি টেকনিক্যালি সায়েন্টিফিক্যালি কোনো এন্ডোক্রাইন বা হরমোনাল হ্যামালজি গেলাম না, বাট তার যদি লালা রসটা না মেশে, পাসটাই তো প্রপারলি হবে না। ইউল ফিল প্রবলেম। তাকে হেলদি থাকার জন্য তাকে হেলদি চিবিয়ে খাওয়াটা তাকে করতেই হবে তাকে। এই চিবিয়ে খাওয়ার থেকেই আমার একটা জিনিস মাথায় আসছে, সেটা হলো যে আমার মানে বাড়িতেও এই প্রবলেমটা আছে এবং অনেকের বাড়িতেও প্রবলেমটা আছে, ঠিক আছে? আই লাভ টু ইট মাটন অর চিকেন আর নন, ঠিক আছে, একটু বেশি বয়েল করে, ঠিক আছে? অ্যান্ড তো সেটা আমার খুব সুবিধা হয় তাড়াতাড়ি চিবিয়ে খেতে। তো মানে একটা মানুষের কতটা দাঁতটাকে শক্তিশালী করা দরকার। এবং মাই মম অলওয়েজ ইউজ টু লাইক উইথ কি তুই কিছু মানে চিবিয়ে খাস না, তুই হাড় চিবাতে পারিস না, এই চিবাতে পারিস না। এবং অনেকেই আমার মতন অনেকেই আছে যে যারা মানে খুব বেশি শক্ত হাড় চিবিয়ে দাঁতে করে ভাঙতে পারে না। এবার আমি আমার মাকে একটা এক্সকিউজ দিই যে আমি সেদিন দেখেছিলাম একটা লোককে, জানো তো, দাঁত মানে হাড় ভাঙতে গিয়ে দাঁত ভেঙে ফেললো, তাদের কুচি ছেড়ে গেল। তো ওইটা আমি হাড় ভাঙাটাকে আমি খুব একটা ওটাকে মানে কৃতিত্ব দেখানোর কিছু ব্যাপার নেই। হ্যাঁ না, আমি পয়েন্টটা এটাই জানতে চাইছি, চিবিয়ে খাওয়াটা ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কতটা শক্তিশালী দাঁতকে চিবিয়ে খেতে হবে। কারণ আমার ঠাম্মা আমায় বলতেন, মেবি অলসো ইন ইউর চাইল্ডহুড ইউ টু লিসেন, আমরা লোহার কলায় চিবিয়ে খেতাম। আই ডোন্ট নো লোহার কলাটা কোথায় প্রোডাকশন হতো। চিবিয়ে খাওয়া ইন দ্য সেন্স ফাইব্রাস থিং,
ওকে স্যার। ফাইব্রাস থিং, হুম। ডাঁটা চিবিয়ে খাও হুম বা যে কোনো ফল, হুম মানে ছোট বাচ্চাদের বলা উচিত তোমরা গোটা গোটা চেষ্টা করো গোটা ফল চিবিয়ে খাওয়া, কারণ এই যে তখন তুমি চাপ দিচ্ছ না দুধের দাঁতের ওপর, মাড়ির ওপর, ওটাও কিন্তু একটা স্টিমুল্যান্ট। তুমি দুধের দাঁত ঠিক সময় পড়া, এই যে দেখো এখন বাচ্চারা বেশিরভাগ সফট ডায়েটের দিকে চলে গেছে, আমি এটা তো আসবো আপনাকে স্যার। সফট ডায়েটের দিকে চলে গেছে, তো সেটা এখন একটা খুব কমন প্রবলেম দেখবে বাচ্চাদের, দুধের দাঁত টাইমে পড়ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ছে না, এবং দুধ দাঁতটা রয়ে যাচ্ছে থাকতে থাকতে নতুন দাঁত এসে যাচ্ছে। হ্যাঁ, এটা এখন একটা মানে তুমি মানে 70-75% বাচ্চার মুখে দেখবে এই আমি সমস্যা। আমার নিজের বাড়িতে দেখেছি। ঠিক আছে, সেক্ষেত্রে চিউইং ইজ ইম্পর্টেন্ট, বাট চিউইং ডাজন্ট মিনস কি তোমাকে হাড়গোড় ভাঙতে হবে, লোহা ভাঙতে হবে বা এটা করতে হবে। নর্মাল ফাইব্রাস ফুড যেটা তোমার ইন রিটার্ন শরীরকেও ভালো রাখবে। এখন তো সবাই বলছে যে তোমার ডায়েটে একটা গুড অ্যামাউন্ট অফ ফাইব্রাস থিং থাকা উচিত। তো এখানে যখনই তুমি চিউ করবে তোমার মাড়ির ব্লাড সার্কুলেশন বাড়ছে, তো মাড়ি তো আমার সাপোর্টিং স্ট্রাকচার, তার যত ব্লাড সার্কুলেশন আমার ভালো থাকবে মানে সে তত ভালো ওটাকে ধরে থাকবে। ব্লাড সার্কুলেশন কমে গেলে তার এক্সারসাইজ, আগে যেমন একটা ছিল গাম ম্যাসাজ আঙ্গুল দিয়ে, এখন আর কতজন করে? এখন আর পাওয়া যায় না ওই মানে গাম ম্যাসাজ যে ভালো করে একটা ধরে ধরে, ইভেন শুধু ফিঙ্গার দিয়েই করো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ফিঙ্গার দিয়ে একটা ভালো করে একটু গামটা আঙুলটাকে ভালো করে একটু চালিয়ে নিলে ইয়ে করলে, এই ব্যাপার, কারণ ম্যাসাজ যে কোনো ম্যাসাজ ইমপ্রুভস ইউর ব্লাড সার্কুলেশন। এবার ব্লাড সার্কুলেশন যেখানে যত ভালো পৌঁছাবে সেই টিস্যু বা সেই সেল তত হেলদি থাকবে। এটা তো মানে নর্মাল ফেনোমেনা। তো ন্যাচারালি ফাইব্রাস ফুড তোমাকে ডায়েটে রাখতেই হবে, বাচ্চাদেরও ধরাতে হবে, সেই জন্য গোটা গোটা জিনিস চিবিয়ে খাওয়া শেখে। হাড়গোড় চিবানোর মধ্যে ওর মধ্যে কোনো ক্যারিশমা নেই। ইনফ্যাক্ট বহু ক্ষেত্রে ইনজুরি নিয়ে আমাদের কাছে লোক এসে যায়, এমন চিবোতে গিয়ে দাঁত ভেঙে ফেলেছে বা দাঁতের একটা কর্নার হয়তো ভেঙে গেছে বা হয়ে গেছে। ওগুলোতে আমি খুব একটা ব্যাপারটাকে ওটার মধ্যে এনকারেজ করছি না, ওই থট প্রসেসটার মধ্যে। ওয়েল বয়েলড তুমি চিকেনের হাড়টা খেলে, ভেতরে ম্যারোটা খেলে, ইউ এনজয় দ্যাট, ইজ ফাইন, বাট এক্সেসিভ কিছু শক্ত বা এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতল দাঁত দিয়ে খোলা করে, ওর মধ্যে কোনো বিরাট কোনো ইয়ে নেই, নেই না, এটা খুব একটা বলার মানে দরকারও নেই ওগুলো করার। একটা বাচ্চার যে মানে ওদের ছোটবেলাকার যে দাঁতটা, সেটা মোটামুটি কত বয়সের মধ্যে যদি না ভেঙে যাচ্ছে ন্যাচারালি, তাহলে তাদের গার্জিয়ানদেরকে ডিরেক্টলি ডেন্টিস্টকে কন্ট্যাক্ট করা উচিত? না, প্রত্যেকটা মানে যেটা টু সেট আপ টিথ, তো একটা মিল্ক টিথ বা প্রাইমারি টিথ বলি আমরা, আর আরেকটা হচ্ছে পার্মানেন্ট। এবার এই প্রত্যেকটা মিল্ক টিথ আমাদের 20টা থাকে, তার বদলে সাকসেসার পার্মানেন্ট টিথ 32টা আসে। এই 20টা দাঁতেরই একটা ওঠা এবং পড়ার একটা নির্দিষ্ট সময় আছে। সব দাঁত কিন্তু একদিনে ওঠে না, একদিনে পড়ে না, বা সব বাচ্চার একসাথেও আসে না, একসাথেও যায় না। ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ। ঠিক আছে, মানে বাচ্চার যদি একটু ইনঅ্যাডিকুয়েট গ্রোথ হয়, অবভিয়াসলি সমস্ত ডেভেলপমেন্টই, শুধু দাঁত নয়, সব ডেভেলপমেন্টই তার একটু স্লো মোডে চলে যায়। আবার গ্রোথ যদি একটু ভালো হয় তাহলে সবকিছু একটু ফাস্টার হয়। তো এই প্রত্যেকটার একটা এজ গ্রুপ আছে এই প্রত্যেকটা দাঁতে। এবার ধরো যেমন সামনের দাঁত মোটামুটি 6.5, 7, 7.5 মধ্যে এসে যাওয়া উচিত। ইফ ইট ইজ ডিলেড বিয়ন্ড দ্যাট, বা নতুন দাঁতটাও দেখছো বাবা মা দেখতে পাচ্ছে না, অবভিয়াসলি তার নিয়ারেস্ট কোনো ক্লিনিক বা হসপিটালে দেখিয়ে নেওয়া উচিত। আমাদের যে মোলার টিথস গুলো, মানে আমাদের যেটা মানে পেছনে যে দাঁতগুলো থাকে একদম চিবনোর দাঁত, যেটা একদম মানুষের স্কাল্পের মধ্যে আমরা দেখতে পেয়েছি অনেক সময়। সো এবার সেইগুলো বেরোনোর সময় অনেকবার আক্কেল গুরুম হয়ে যায়। আক্কেল দাঁত বেরোতে গিয়ে উইজডম টিথ, আক্কেল দাঁতের কথা বলছো তুমি? তো আক্কেল গুরুম হয়ে যায়। তো এই জিনিসটা বা এই দাঁতগুলোকে আদতেও আমাদের দরকার, বা এই দাঁতগুলো বেরোনোর সময় যে বারবার আক্কেল গুরুম হয়, ঠিক আছে, তো এইগুলো থেকে মানুষ বাঁচবে কি করে? বাঁচবে মানে বেসিক্যালি যেটা থার্ড মোলার যেটা তুমি বলছো, উইজডম টিথ বা আক্কেল দাঁত, যেটা যে ভাষায় বলো তুমি, এটা বেসিক্যালি কিন্তু মানে আমাদের হিউম্যান বডিতে একটা ভেস্টিজিয়াল অর্গান, থাকতেও পারে না থাকতেও পারে, থাকলেও তার বিরাট কোনো রোল কিছু নেই, লাইক অ্যাপেন্ডিক্স। তোমার কিন্তু যারা তার আগের জেনারেশন অবধি, স্পেশালি যারা হার্বিভোরাস, তাদের একটা ওটার রোল আছে, আমাদের কিন্তু ওটার কোনো রোল নেই, অথচ তোমাকে কিন্তু প্রবলেম দেয়, সবার নয়, অনেকেরই প্রবলেম দেয়। আমার নিজেরও অ্যাপেন্ডিক্টমি হয়েছে, আমার বাবাই করেছিলেন। তো এইটা হচ্ছে ব্যাপার, সেম লাইক থার্ড মোলার।
হ্যাঁ হ্যাঁ থার্ড মোলার। অনেকের বেরোয়, অনেকের বেরোয় না, অনেকের অ্যাবসেন্ট থাকে, অনেকের বেরোনোর সময় তাকে একেবারে মোটামুটি কাঁদিয়ে ছাদিয়ে ভুগিয়ে বেরোয়, অনেকের ব্যাকাটারা থাকে, বারবার ইনফেকশন হতে থাকে, আমাদের তুলে দিতে হয়। তো এইটাই ব্যাপার ওর মধ্যে, মানে ওটার মধ্যে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট ব্যাপার নেই। যাদের মানে অ্যাডিকুয়েট চোয়াল সাইজ আছে, ওটা বেরোনোর জায়গা পেয়েছে, তাদের বেরিয়েছে, নর্মাল ফাংশনে আছে। যাদের হয়তো চোয়াল সাইজ ছোট, দাঁতটা বেরোনোর জায়গা পায়নি, বা ব্যাকা আছে, অ্যাঙ্গুলেটেড আছে, তাদের যদি বারবার প্রবলেম হতে থাকে তাহলে আলটিমেটলি তুলে দিতে হবে, মানে সার্জারি করে বের করে দিতে হবে। আমার ওই মোলার টিথগুলোর সঙ্গে আমার পার্সোনালি 8 বছরের খুব ভালো সম্পর্ক ছিল। 8 বছর ধরে ওরা আমায় জ্বালিয়েছে, তো তারপর আলটিমেটলি অফ করেছো। লাস্টে ওরাই নিজেরা একদিন হার মেনে ওরা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি এই মোলার টিথ নিয়ে যেরকম আমরা ডিসকাস করলাম স্যার, এবার আমরা নাওএডেজ অনেক সময় মানে দেখতে পাই যে আমাদের প্রচুর গভর্নমেন্টের প্রচুর কিছু সিস্টেমস আছে বিভিন্ন লেয়ারে, ফ্রম দ্য একদম বটম টু দ্য টপ, মানে if you go with the SCs to up to the research, every layer, first, second, third, tertiary, all the layers. And also আমাদের ইন্ডিয়াতে একটা প্রোগ্রামও চলে, ন্যাশনাল ওরাল হেলথ মিশন, কারেক্ট। সেটার আন্ডারে মানে অল দ্য থিংস আর কভার্ড, মানে ওরালের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যদি কোনো একটা মানুষ, ঠিক আছে, আমাদের কোনো দর্শক বা যে কোনো মানুষ, যারাই আমাদের দেখছেন, যেখান থেকেই দেখছেন, আমাদের অনেক সময় বর্ডারের ওপারেও বেশ কিছু লোকজন আছেন, তারা দেখেন। আচ্ছা, সো আমার বর্ডারের এর মধ্যে যেটুকু লোকজন আছে তাদের জন্য এইটা অ্যাক্সেসিবিলিটি কি করে পসিবল, বা কোথায় গিয়ে মানুষ ন্যাশনাল ওরাল হেলথ মিশন তা অ্যাক্সেস করতে পারে বা এই অ্যাডভান্টেজগুলো পেতে পারে? এনওইচএম এর অ্যাকচুয়ালি প্রত্যেক ডিস্ট্রিক্টে একজন মানে নোডাল অফিসার আছেন, এবং তার আন্ডারে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে কিন্তু ক্লিনিক চলে গভর্নমেন্টের, ঠিক আছে? মানে অধিকাংশ জায়গায় কিন্তু ইট ইজ নাও ওয়েল এস্টাবলিশড, ক্লিনিক চলে, সেখানে একজন ডেন্টাল সার্জন আছেন, একজন ডেন্টাল হাইজিনিস্ট আছেন, ঠিক আছে, এবং তার একটা মোটামুটি একটা রুটিন সেট আপ কিন্তু আছে, মানে একটা ডেন্টাল চেয়ার, কম্প্রেসার, সেখানে দাঁত বাঁধানো, দাঁত তোলা, স্কেলিং, এই রুটিন ব্যবস্থাগুলো, ফিলিং, এই ব্যবস্থাগুলো কিন্তু রয়েছে। ইটস অন ডিস্ট্রিক্টেই তার সব থেকে স্ট্রেংথেন ইউনিটটা রয়েছে। এখন চেষ্টা করা হচ্ছে ওটাকে আরো মানে আরো টুয়ার্ডস দ্য ডাউন নিয়ে যাওয়া, ব্লকস লেভেলে, বা মানে হয়তো এরকম হতে পারে যে 5টা হয়তো প্রাইমারি পিএসসি কে একসাথে ক্লাব করে হয়তো একটা সেন্টার দেওয়া হলো। এক্ষুনি হয়তো উই আর নট দ্যাট মাচ অ্যাডিকুয়েট, বা উই আর নট দ্যাট মাচ ফান্ডেড কি একদম প্রত্যেকটা ইয়েতে দেওয়া হবে। তবে আমাদের এই স্টেটে কিন্তু ওরাল হেলথের ভালো সিস্টেম, মানে অ্যাটলিস্ট আই থিঙ্ক পিএসসি অবধি উই হ্যাভ পোস্টিং। এক্স্যাক্টলি, আই আস্ক ইউ বিকজ আপনি ইউপিতেও ছিলেন অ্যান্ড রাইট নাও ইন ওয়েস্ট বেঙ্গল, সো বোথ সাইডের আপনি দুটো স্টেটেই ইমপ্লিমেন্টেশনটা দেখেছেন, সো ফর আ লং টাইম। তো সেটার জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে অ্যাক্সেসটা কি করে আছে, কারণ আমরা হেলথ প্রোগ্রামের ক্ষেত্রে সব থেকে বড় যে ইস্যুটা ফেস করছি রাইট নাও ইন ইন্ডিয়া ফ্রম লাস্ট 8 to 10 years, people are not getting that awareness of those things. That's why লোকজনের কাছে অত জিনিস থাকা সত্ত্বেও খবরগুলো নেই, মেসেজগুলো নেই, যে আমি কোথায় গেলে, হ্যাঁ, মানে আমি কোথায় গেলে আমি কোথায় কি পাবো, অ্যাক্সেস করতে পারবো, সেটা নেই। এবং তার জন্য মানুষজন মানে বিশেষ করে নিজের বাড়িতে অনেক কিছু অ্যাক্টিভিটি করতে গিয়ে বিপদ করে ফেলে। যেরকম একটা অ্যাক্টিভিটি স্যার আপনিও দেখে থাকবেন, মেবি আপনি যখন বাচ্চা ছিলেন বা আপনি যখন ছোট ছিলেন, তখন কাউবয়দের ফ্যাশনটা খুব মার্কেটে ছিল, আর আমরা ফিল্ম স্টারদেরকেও প্রচুর কপি করি। তো মানে ফিল্ম স্টার একটা টুথপিক মুখে নিয়ে একটা আসতো, দ্যাটস আ গ্রেট স্টাইল। বাট নাওএডেজ আমি দেখতে পাই সেই স্টাইলটা এখনো কন্টিনিউ হয় ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম। যে কোনো জায়গায় আমি পার্টিতে বা কোনো রেস্তোরাঁতে খেতে গেলে যখন আমি বেরোচ্ছি, তখন দেখি লোক এক্স্যাক্টলি যদি কিছু না পাই তাহলে তার বিলাভেড সোলকে রিকোয়েস্ট করে সেফটি পিনটা দাও, এবং পারলে দাঁতের মধ্যে ঢুকিয়ে দিয়ে ব্লিডিং বের করে দিয়ে অব্দি, মানে কি জানি না কি ব্যাপার সেটা, যে চিকেনটা বা মাটনটা খেয়েছে তার অভিশাপে হয় কিনা, ঢুকে গেছে দাঁতের ফাঁকে। তো সেটার জন্য মানে মানে এত ইম্পর্টেন্ট একটা জিনিস যে তখন তাকে ওটা করতেই হবে। হ্যাঁ, আসলে করতে হবে ইন দা সেন্স ভীষণ অস্বস্তি হয়। হ্যাঁ, তো এইটা যাদের ব্যাপারটা হয়েছে, দেখো এটা সলিউশন ইন দা সেন্স এগুলো তাদেরই হবে যাদের হচ্ছে মানে দাঁতের মাঝখানে কোনো গ্যাপ আছে, সে গ্যাপ মেবি ডিউ টু কোনো দাঁতে গর্ত আছে, বা মাড়িটা হয়তো নিচে নেমে যাওয়ার জন্য দ্যার ইজ আ স্পেস যেখানে খাবারগুলো ঢুকে যাচ্ছে। এবার ওটা যদি পিওরলি মাড়ির স্পেস হয় তাহলে পেশেন্টকে মাড়ির যত্ন নিতে হবে, রেগুলার ক্লিনিং করানো বছরে একবার করে, এবং যদি ওটা দাঁতের ক্যাভিটি রিলেটেড হয় তাহলে সেটা হসপিটালে বা ক্লিনিকে দেখিয়ে ওটাকে ফিলিং করা। অনেক সময় হয়তো গ্যাপটা পূরণ করার জন্য
উই গিভ ক্রাউন অলসো, যাতে ওখানে স্পেসটার মধ্যে ফার্দার যাতে খাবার না ঢুকে। বাট টু ক্লিন দ্যাট স্পেস, তুমি যেটা রেগুলার মেনটেনেন্সের কথা বলছো, যে বিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে টুথপিক নিয়ে বা পিন দিয়ে খোঁচাতে খোঁচাতে বেরোচ্ছে, এগুলো কিন্তু অ্যাডভাইজেবল নয়। স্পেশালি পিন তো নয়, একদমই নয়, কারণ তুমি একটা কন্টামিনেটেড জিনিস দিয়ে তোমার ওখানে কিন্তু ব্লাড বেরোচ্ছে, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। তুমি নিশ্চয়ই একটা তোমার কোনো উন্ডে বা হাতে পায়ে যেন ঘা হয়েছে, রোজ ওটাকে পিন করবে না। তো সেই রকম দিস ইজ অলসো, কারণ তোমার ওটা কিন্তু ব্লাডের সাথে কন্টামিনেটেড হচ্ছে ব্যাপারটা। এবং আরো যেটা মারাত্মক, যে লোকে কিন্তু ওটাকে ক্লিনও করে না অনেক সময়, মানে ফেলে রেখে দিল, পরের দিন ওই পিনটা দিয়ে আবার খোঁচাচ্ছে। মানে আমি যেটা দেখে আমি আপনাকে আরো বেশি করে জিজ্ঞেস করছি, তার বিলাভেড সোলকে, মানে তার বিলাভেড সোল বলছে যে না প্লিজ এটা অন্য জায়গায় ইউজ হয়েছে, বাট তিনি জোর করছেন। মানে আই অলসো সি, মানে কোনদিন কোন একজন ইএনটি স্যারের সঙ্গে যদি বসি আমি এখানে, আমি ওনাকে এই কথাটাই রিপিট করবো ইন এ ডিফারেন্ট ফর্ম, কি সেফটি পিন টেনে কানের মধ্যে ঢোকাতে কেমন ঢোকালো কি ব্লিডিং স্টার্ট হলো। হ্যাঁ, এটা তো পিন তো একদমই নয়। টুথপিক এই কারণে আমরা মানা করি, কারণ টুথপিকটা কিন্তু জিনিসটা হার্ড, আর ওই গ্যাপ, ওটা কিন্তু তোমার গ্যাপটাকে আস্তে আস্তে আরো বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তো তার জন্য এখন কিন্তু প্রক্সা ব্রাশ বলে বিভিন্ন কোম্পানির আছে, আই এম নট নেমিং আউট, কারণ ওটা ঠিক নয় এই প্ল্যাটফর্ম থেকে। তো প্রক্সা ব্রাশ পাওয়া যায়, মানে এগুলোকে প্রক্সিমাল স্পেস বলে, ওগুলোকে ক্লিন করার জন্য অনেক কোম্পানির ব্রাশ আছে। ফ্লস বলে একটা জিনিস পাওয়া যায়, ইট ইজ রেকমেন্ডেড দে শুড ইউজ দ্যাট, নট কি মানে ওই কাঠি বা পিন তো একদমই নয়, স্ট্রিক্টলি নো অ্যাবাউট পিন। ওকে, এবার আমি যে জায়গাটায় আসতে চাইছি, নাও আই নিড টু গো টু ইউ বিট অফ। তো মানে আপনার বাবার একটা দুর্দান্ত স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্নটার জন্য এখানে তিনি অনেক কিছু চেষ্টাও করে গেছিলেন, হয়তো তার মানে পার্থিব থাকা অবস্থায় হয়তো অনেক কিছু সম্ভব হয়নি, এবং মানে বলাই বাহুল্য, এবং আপনাকে অনেকজনই সুবোধ সাহার ছেলে বলেই আপনাকে মানে পরিচিতি দিতে ভালোবাসে, এবং আই রিয়েলি লাভ অ্যাবাউট দ্য থিং দ্যাট ইউ অলওয়েজ অ্যাপ্রিসিয়েট দ্যাট থিং। হ্যাঁ, সো মানে কুডোস টু ইউ, কুডোস টু ইউর ফাদার স্যার। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে আপনিও চাইলে মানে একজন বিলেত ফেরত ডাক্তারের তকমা নিয়ে ঘুরতে পারতেন, বাট আপনি সব ছেড়ে ছুড়ে দিয়ে, আপনার একটা সুন্দর প্রতিষ্ঠান ছেড়ে ছুড়ে দিয়ে ফিরে এসে আমাদের নিজেদের জেলা, নিজেদের প্রাণের শহর সিউড়িতে একটা এত বড় একটা এস্টাবলিশমেন্ট স্টার্ট করতে যাচ্ছেন। অলমোস্ট আই থিঙ্ক স্টার্ট হয়ে গেছে সবকিছু ইউনিট ফিউনিট নিয়ে। হ্যাঁ, মোটামুটি অলমোস্ট ভার্জ অফ ইয়ে। এক্স্যাক্টলি। তো এবং আমাদের এখানে মানে দ্য প্রবলেম ইজ দ্য ক্রাইসিস অফ দ্যাট কাইন্ড অফ ইনস্টিটিউট ইজ নট হিয়ার ইন দ্যাট ওয়ে। এবং আমাদের এখানে শুধুমাত্র পেশেন্ট লোডটা শুধু সিউড়ির নয়, আমাদের ঝাড়খণ্ডের লোডও আসে, আমাদের মোহাম্মদবাজারের লোডও আসছে, আমাদের দুবরাজপুরের লোডও আসছে। সো ইটস এ হিউজ লোড, পেশেন্ট লোডটা যদি চেক করা ইটস এ হিউজ লোড। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম আপনার স্বপ্নটার কতটা কি বাস্তবায়ন হচ্ছে বা কি প্ল্যানিং হচ্ছে সেটা সম্বন্ধে জানবো। এবং দ্বিতীয় ব্যাপার হলো, যেরকম আমাদের এখানে আমি কোনো মন্দিরের নাম নিচ্ছি না, সেই মন্দিরে গেলে, বিশেষ বিখ্যাত মন্দিরে গেলে আমাদের এখানকার লোকাল আধার কার্ড দেখালে যেমন বিশেষ লাইনে ঢোকা যায়, সেই রকম আমাদের এখানকার লোকদের জন্য আপনার সেই স্বপ্নের প্রজেক্টে কি কি বিশেষ অ্যাডভান্টেজ থাকবে? ব্যাপারটা হচ্ছে যে আমি বেসিক্যালি 2008 অব্দি সিউড়িতেই ছিলাম, 2000 থেকে 2008। তারপরে মানে তখন আপনার ওই ইউনিটটা ছিল অলমোস্ট। কোন ইউনিটটা? ওই যেটা পুরনো লাইফলাইন নার্সিং হোম তখন ছিল, ওর ভেতরেই আমার চেম্বারটা ছিল, জাস্ট উঠে একটু 1.5 তলার উপরে আমার চেম্বারটা ছিল। এবং আই ওয়াজ ডুইং ওয়েল, এরকম নয় যে কিছু ছিল না, কিন্তু কেন আচ্ছা, তো কিন্তু ওই মানে কেন জানি না আমার হঠাৎ মানে আই রিয়েলাইজড কি যে এখানে থাকলে হয়তো আমার সবই হবে, বাট আমার ওপর একটা তকমা লাগবে যে ইন দ্য লং রান যখন আমি দেখবো যে যখন একটা প্রফেশনাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে, সেই জায়গাটা হয়তো কোনো না কোনো দিন আমি মিস করব। তখন আমার মনে হয়েছিল আমার হয়তো সবই হবে, সব কিছুই হবে, সুখ স্বাচ্ছন্দ্য সবই হবে, বাট আমি চিরকালই একটা সিউড়ির ডাক্তার, এই তকমাটা নিয়ে হয়তো আমি থেকে যাব। তখন একটা অপরচুনিটি পাই বা বেরিয়ে যাই এখান থেকে, তারপর বিভিন্ন জায়গায় কাজ করেছি। কোথায় কোথায় ছিলেন যদি একটু শোনান আমাদের? আমার মেইন পিরিয়ডটা ছিল লখনৌতেই। লখনৌতে একটা কলেজেই ছিলাম অ্যাজ এ, লাস্টে আই প্রমোটেড অ্যাজ ভাইস প্রিন্সিপাল অলসো। তারপর আমার আন্ডারে পোস্ট গ্রাজুয়েশন সিট ছিল অনেকগুলো, তো এইসব করে তারপর লাস্ট 6 ইয়ার্স 2016 মানে 2016 থেকে 2022 আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে ছিলাম, মানে মিনিস্ট্রি অফ হেলথে। মানে মিনিস্ট্রি অফ হেলথের পুরো যেটা আমাদের ডেন্টাল কাউন্সিল বলে, রেগুলেটরি বডি, তার অ্যাজ এ সেক্রেটারি ছিলাম। মানে
সমস্ত ডেন্টাল কলেজ, তাদের পঠন পাঠন, তাদের স্ট্যান্ডার্ড, তাদের সমস্ত ইন্টার কিছু একাডেমিক পুরোটাই একটা রেগুলেটরি বডির মাথায় বসেছিলাম। আরো অনেকদিন চাকরি ছিল আমার, তারপর হঠাৎ করে বাবা চলে গেলেন। আর বাবার একটা হিউজ ইনফ্লুয়েন্স ছিল আমাদের, মানে আমরা দু ভাই, আমাদের সব দুজনের ওপরই, মানে এখন আমরা রিয়েলাইজ করি মেবি অ্যাট দিস এজ, তখন তো হয়তো বোঝা যায় না যে মানে পার এক্সেলেন্স সার্জন ছিলেন। এখন সেটা বুঝতে পারি, মানে অনেক কিছু জিনিস থাকে না মানুষের জীবনে যেটা তখন হয়তো বোঝা যায় না, যখন তুমি আস্তে আস্তে একটু বয়স হবে, ম্যাচিওরড হবে, দাঁত ভাঙলে দাঁতের মর্ম আসে, বয়স হবে, পারিপার্শ্বিকতার সাথে তুমি অনেক জিনিসের কিন্তু মূল্যায়ন করো। এক্স্যাক্টলি তখন হয়তো লোকটাকে তখন ওরকম মনে হয় না, পরে ডাউন দ্য লাইন তুমি অনেকদিন পরে গিয়ে বুঝতে পারবে যে এই লোকটা কত প্রতিবন্ধকতার মধ্যেও তখন এত সুযোগ সুবিধা ছিল না, ডায়াগনস্টিক এত লেভেলে পৌঁছয়নি, অ্যাডিকুয়েট এরকম সেটআপ ছিল না। এখন যে পরিমাণে লোক পেপার পড়তে পায়, তখন তো পেপার পড়ার অপশন ছিল না, কয়েকটা জার্নাল শুধু বের হতো এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানে সদর হসপিটালে বা ইয়েতে কি পরিমাণ কি ধরনের কাজ করে গেছেন, সেই মূল্যায়ন তো অবভিয়াসলি একটা ফাদার ফিগার, মানে রোল মডেলই বলতে পারো। মানে আমার স্কুলে একবার রচনা এসেছিল, মানে তখন আসতো না প্রিয় মানুষ, আমি আমার বাবার কথাই লিখেছিলাম, তাতে একটু বকাও খেয়েছিলাম, মানে সবাই তো লেখে তখন যে রবীন্দ্রনাথ এই ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ছেলেদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট হিরো বাবাই হয়, তো বাবা যা যা করে, ইভেন দ্য কালার অফ দ্য ড্রেসেস ফাদার চয়েস, সেটাই আমরা পরে গিয়ে করি স্যার। সেইটা আর এই জিনিসগুলো না, মানে এই যে রুটের কাছে ফিরে যাওয়া, এগুলো জানি না, এগুলো মানে হয়তো জানি না, আমি হয়তো বেশি একটু সাউন্ডস একটু মানে যত বয়স বাড়ে না মানুষের মনে হয় যে জিনিসগুলোকে আরো আঁকড়ে ধরি, ইটস দ্য অ্যাকচুয়ালি ক্রোনোলজি অফ দ্য লাইফ, আরো আঁকড়ে ধরি ব্যাপারগুলোকে, ক্রোনোলজি অফ লাইফ। তো কিছুটা এইসব কারণে বাবা হঠাৎ চলে গেলেন, কিছু এক্সট্রা দায়িত্ব এসে পড়লো, তো সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আবার এখানেই ফিরে এলাম। তো আর ফিরে যখন এলাম তখন মনে হলো যে উই শুড ডু সামথিং, ফেরাটা একটা মিনিংফুল হওয়া উচিত, তাই না? ফিরলাম, আবার সেই প্র্যাকটিস করলাম, করলাম, একটা মিনিংফুল ইয়ে করে। তো সবার আগে এবার আমি যে লাইনের লোক, আমি তো চট করে ধরো আবার একটা অন্য এস্টাবলিশমেন্টে যেতে পারবো না। আমার যেমন মনে হয়েছিল যে এখানে একটা ক্রিটিক্যাল, মানে একটা হেলথ কেয়ারের খুব নিড আছে। এক্স্যাক্টলি আমি কাউকে ছোট করছি না, অল আর ডুইং দেয়ার বিট, যে যেখানে আছে তার জায়গায়। The thing is, the way of the demand is we are not having the adequate supply. তো ইটস নট অ্যাবাউট কি কেউ কোনো কাজ করছে না, ইটস দ্য প্রবলেম ইজ কি এত রিকোয়ারমেন্ট আছে জিনিসের যে অতটা আমাদের এখানে অত সিস্টেম এখনো ডেভেলপড হয়নি। বা মেবি আই ক্যান সে গো উইথ কি আই ক্যান সে ইট, মেবি ইউ কান্ট, আই ক্যান সে ইট, ইটস নট সো মাচ অ্যাফোর্ডেবল ফর দোজ পিপল। সো ইফ ইউ গো উইথ দ্যাট, প্রচুর মানুষ আছেন যাদের সাহায্য দরকার স্যার, সত্যি। এবার সেই জায়গাটা থেকে মনে হয়েছিল যে একটা কিছু করা দরকার, এবং সেই প্রজেক্টটা নিয়ে চেষ্টা করা হচ্ছে, এবং সেখানে আমরা চেষ্টা করেছি প্রথম পর্যায়ে যেগুলো ভালো ইয়ে করার দরকার, কিন্তু হ্যাঁ অবভিয়াসলি একটা কিছু ভালো করে করতে গেলে ফান্ড একটা বড় ইস্যু। তো প্রথম স্টেজেই হয়তো আরো অনেক কিছু করা যেত, কিন্তু সেগুলো আস্তে আস্তে আমরা মেবি ডাউন দ্য লাইন 6 মাস 8 মাস 1 বছর পর আমরা নিশ্চয়ই করব ইয়ে করতে। আর যেগুলো মানুষের সুবিধার জন্য বলছো, আমরা অলরেডি স্ট্যাটুটারি মোস্ট অফ দ্য লাইসেন্স পেয়ে গেছি। আমরা হয়তো আমাদের অ্যাকচুয়াল প্রজেক্টের থেকে একটু ডিলে চলছি, কারণ ডিলেটা, আমি বেসিক্যালি একটু খুঁতখুঁতে টাইপের লোক, যারা আমাকে চেনেন বা জানেন বা মানে হ্যাঁ একেবারে সবকিছু পারফেক্ট করে নামা সম্ভব নয়, কারণ উইথ টাইম তুমি পারফেকশনে যাবে রিকোয়ারমেন্ট ওয়াইজ। হ্যাঁ, কিন্তু কিছু জিনিস হয়তো লাস্ট মোমেন্টে আমরা চেঞ্জ করেছি, যে না এটা এখানে না থেকে এটাকে গ্রাউন্ড ফ্লোরে তুলে আনা উচিত, এটা গ্রাউন্ড ফ্লোরে না হয়ে ফার্স্ট ফ্লোরে, যাতে পেশেন্টের মিনিমাম হ্যারাসমেন্ট বা মিনিমাম মুভমেন্ট হয়। সে যদি ঢুকলো এমার্জেন্সিতে, সে যেন পাশাপাশি 3-4টে রুমেই সব কাজ করে বেরিয়ে আসতে পারে। তাকে আপনি একতলায় যান, আপনি দোতলায় যান, আপনি আচ্ছা আপনার রুমটা 3 তলায়, এই জিনিসটা মিনিমাইজ করার চেষ্টা করেছি, মিনিমাল করার চেষ্টা করেছি, যাতে যেমন কার্ডিয়াক যেটা ওপিডি হচ্ছে সেখানে যেমন ডাক্তারবাবু বসবেন, তার সাথে ওই একই রুমে, বড় রুমে, তার সাথে সমস্ত কার্ডিয়াক নন ইনভেসিভ ডায়াগনস্টিকগুলো একই জায়গায় রাখা হয়েছে, যাতে পেশেন্টকে যেন দৌড়াদৌড়িটা না করতে হয়। এই একটু চেষ্টা করছি ভালো করে কিছু একটু করার, তোমরা সবাই তো রয়েছেই সাথে এখানকার সব। বেসিক্যালি আমরা কিন্তু সিউড়ির লোক নই,
তোমার এই থ্রু দিয়েই এই বলছি, জায়গাটাতেই যেতে চাইছিলাম। তোমার এই থ্রু দিয়েই বলছি, কিন্তু কখন জানি না অজান্তে এখানকারই হয়ে গেছি আমরা। বাট স্যার, মাইগ্রেশন টাইম কাউন্টেড যেটা আছে আমাদের ইন্ডিয়াতে, সেই ওয়াইজ কিন্তু আপনি শিউরির লোক হয়ে আরো পুরনো হয়ে গেছেন। হ্যাঁ, মানে সেটাই বলছি, তো মানে সেখানে এটা আমাদের বেশি বাবার জোর এখানে খাটবে। চাকরি সূত্রে আসা, হ্যাঁ, চাকরি হ্যাঁ। সূত্রে আসা, তারপর স্কুলিং, আমার ভাইয়ের তো পুরো স্কুলিংটাই এখানে এতে। তো এইসব করতে করতে কেন যাই না, তারপরে মানে এখানকার কিছু মানুষ, তারপর আমার মেয়ে, ও এখন মানে একই মেয়ে আমার, ও এখন ইন্টার্নশিপ করছে, এমবিবিএস কমপ্লিট করেছে। তো ওরাও সব মানে যখন ফিরে এসছো, ডু সামথিং। এক্স্যাক্টলি, মানে যে জায়গাটা আমাদের, তোমাদেরকে বা অ্যাজ এ হোল আমাদের ফ্যামিলিকে এত কিছু দিয়েছে, সেই জায়গাটার জন্য কিছু ভাবা উচিত, করা উচিত, তবেই তো বেঁচে থাকাটার মানে। একদম। তাহলে সকালে উঠলাম, কাজ করলাম, রাত্রিবেলা গিয়ে ঘুমিয়ে পড়লাম, ওরম বেঁচে থাকার তো কোনো মানে হয় না। নলে অ্যাড্রিনালিন সিক্রেশনটা হবে না ঠিকমতো। বেঁচে থাকার তো একটা কোথাও না কোথাও একটা মিনিং থাকতে হবে। একদম একদম একদম। তো আমি যে জায়গাটা আপনার থেকে জানতে চাইছিলাম অ্যাবাউট ইউর প্রজেক্ট, যে আমাদের সিউড়ির যারা মানুষ আছে, ঠিক আছে, আমাদের সিউড়ির মানুষদের ক্ষেত্রে অনেক সময় যেটা অসুবিধার মধ্যে হয়, আমাদের এখানে এত পেশেন্ট লোড যে অনেক সময় সিউড়ির মানুষ সিউড়ি সদর হসপিটালে গিয়েই দেখাতে পারলো না, তাকে ফিরে আসতে হয়। সেক্ষেত্রে কি কোনো স্পেসিফিক, মানে আপনি ওখানে ওপিডি স্টার্ট করবেন যেখানে কি মানুষজন অ্যাটলিস্ট একটু ডাক্তারটা দেখাতে পারে, মানে এফোর্ডেবল কস্ট? অ্যাফোর্ডেবল কস্ট মানে আমাদের বেসিক্যালি তিন ধরনের ওপিডি থাকবে। একটা জেনারেল ওপিডি, একটা স্পেশালিটি ওপিডি, একটা সুপার স্পেশালিটি ওপিডি। এবং সেটা আমরা চেষ্টা করব মানে সন্ধে অবধিও করতে, যাতে যে কোনো টাইমে পেশেন্ট এলে বা কোনো এমার্জেন্সি কেসও হতে পারে, তার ইস্যুটা যেন অ্যাড্রেস হয়। বাকি যেগুলো ধরো আমাদের সরকারের যেগুলো প্রজেক্ট আছে, বা যেগুলো বিমা যে ধরনের আছে, বা প্রাইভেট ইন্স্যুরেন্স যেগুলো আছে, হেলথ ইন্স্যুরেন্স, প্রত্যেকটা স্কিমের সাথেই আমরা যাব। আরেকটা যেটা চিন্তা ভাবনা আমার আছে, মেবি ইট ইজ লিটল আর্লি, তোমার সাথে শেয়ার করছি যেহেতু বেশ আলোচনাটা সুন্দরভাবে চলছে বলে। এখন না মানে বিকজ অফ নিউক্লিয়ার ফ্যামিলি, মানুষজন কিন্তু খুব একা। So you need to go with some mental health? না, নট মেন্টাল হেলথ বা এগুলো তো থাকবেই আলাদা ডিপার্টমেন্ট। মানুষজন কিন্তু মানে আমি খুব ফিল করি এগুলো, মানে আমার কাছে হয়তো একজন ভদ্রলোক এসছেন, তিনিও যথেষ্ট এজেড, তার একজন হেল্পিং হ্যান্ড দরকার, মানে তাকে বাড়ি অবধি আবার ঠিকভাবে নিয়ে যাওয়া, তার হয়তো কোনো কাজের জন্য এসছেন। আমি হয়তো জিজ্ঞেস করলাম আপনার সঙ্গে কে এসছেন, যাকে আমি ওষুধগুলো বুঝিয়ে দেবো, তারই মতো এজেড তার মিসেসই এসছেন। আমি বললাম আর কেউ নেই বাড়িতে? বলছেন না, সবাই তো বাইরে থাকে। এই ইস্যুটা কিন্তু ভীষণ আমার খুব কোথাও না কোথাও, মানে এটা কিন্তু এটা এখন মোস্ট অফ দ্য ফ্যামিলির প্রবলেম। কারণ বাচ্চারা একটা স্টেজ অফ এডুকেশনের পর দে ওয়ান্ট টু মাইগ্রেট। এক্স্যাক্টলি, বিকজ তাদের ক্যারিয়ার গ্রোথ হচ্ছে না এখানে। মাইগ্রেট, তাকে তুমি আটকে রাখতে পারবে না। তো একটা স্টেজ যখন, যে স্টেজে মানুষের হয়তো সব থেকে বেশি কেয়ারটা দরকার, বা সঙ্গে কাউকে দরকার কথা বলার জন্য, তার ফিলিংসগুলো বলার জন্য, শেয়ার করার জন্য, বা একটু বাইরে বেড়াতে যাওয়ার জন্য, তখন কিন্তু সে একা। আমি আই এম নট অনলি অ্যাড্রেসিং দ্য হেলথ কেয়ার, আমি টোটাল বলছি। হেলথ ইজ নট অ্যাবাউট ফিজিক্যাল হেলথ, ইটস দ্য মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ এন্ড এভরিথিং, সব নিয়ে স্যার। তো ওই জায়গাটাকে আমার একটা ইচ্ছে আছে অ্যাড্রেস করার, যে একটা হোম কেয়ার ভিজিট কাইন্ড অফ থিং, যেখানে হয়তো আমাদের আরএমও বা একজন নার্সিং স্টাফ গেলেন, তার রুটিন একটা চেক আপ করে নিয়ে এলেন, যেগুলো বাড়িতে সম্ভব, সবকিছু নয়, দেখে এলেন, ইয়ে করলেন, রুটিন যদি কিছু ব্লাডের দরকার থাকে সেটা করে, তাকে যেন কষ্ট করে টেনে, বা যদি সেরকম হয়ও যে কোনো একটা তাদের সন্দেহ হলো যে তাকে হসপিটালে আনতে হবে, আমি তাকে অ্যাম্বুলেন্স দিয়ে আনাবো, তাকে ইয়ে করবো, আবার ইয়ে করে দেবো। মানে এই এজ গ্রুপটাকে কিন্তু, যেটা তুমি আগে বলছিলে না যে আমাদের জেরিয়াট্রিক বা আমাদের পিরামিডটা এখন উল্টো যাচ্ছে, তো এজ পিরামিডটা, সেই জায়গাটাকে অ্যাড্রেস করা কিন্তু খুব দরকার। এই লোকগুলো কিন্তু খুব একা। হয়তো কিছুদিন পর আমরাও ওই গ্রুপেই চলে যাব, কিছুদিন পর আমরাও ওই গ্রুপে চলে যাব, তখন হয়তো ওই হাজব্যান্ড ওয়াইফ আর মানে ওই রামু কাকা শ্যামু কাকাই হয়তো তোমার ভরসা, ঠিক আছে? তো এই এজ গ্রুপে কিন্তু আমরাও যাচ্ছি। একদম 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 ঠিক আছে। তো এই জায়গাটাকে কোথাও না মনে হয় যে
somewhere we should address. এটা খুব দুর্দান্ত একটা ইনিশিয়েটিভ, আমার শুনে দুর্দান্ত লাগলো। এবং এটা যে সত্যি সত্যি ইমপ্লিমেন্ট হয়, মানে আমরা চেষ্টা করব, obviously চেষ্টা প্রচুর করব, প্রচুর কারণ এটা ক্ষেত্রে- এমন কোনো বিরাট হাতি ঘোড়া কঠিন কাজ নয়। হুম, হুম, একটু সদিচ্ছা থাকলে এটাকে করা যায় না তা নয়। হ্যাঁ, একটু প্রপার প্ল্যানিং, একটা ম্যান পাওয়ার, হয়তো আমাকে একটা ডেডিকেটেড ম্যান পাওয়ার রাখতে হবে, হুম, হুম। কিন্তু এটা করা সম্ভব। একদম একদম, এবং এটা খুব দরকার। মানে আমি আপনাকে ভীষণভাবে দরকার। আমার জীবনের ছোট্ট একটা অভিজ্ঞতা দিয়ে বলি, সেটা হলো যে বাড়ির যারা বাবা মা হয় তারা না, মানে বাচ্চাদেরকে টোটাল ডিটেল স্টেটাস অফ দ্য হেলথ বলতে চায় না, যে তারা প্যানিক করবে, তারা টেনশন করবে, তারা বাইরে আছে। এবং এটা করতে করতে মাল্টিপল টাইম দেখা গেছে যে পেশেন্ট ডিটোরিয়েট করে গেছে। অ্যান্ড ওয়েন উই আর ইউজ টু গো দেয়ার, তখন দেখা যাচ্ছে যে পুরো পেশেন্ট একদম, তখন আর কোনো অপশন নেই, কোনো টাইম নেই। ঠিক। অ্যান্ড হেলথ কেয়ারের ক্ষেত্রে টাইম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কনস্ট্যান্ট। মানে স্পেশালি ওই যেটাকে গোল্ডেন পিরিয়ড বলে, এক্স্যাক্টলি, গোল্ডেন পিরিয়ড ওইটা ওই জায়গাটাই মানে অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে আমরা মিস করে ফেলি ওই জায়গাটা। এবং স্যার সাইকোলজিক্যালি যদি আপনারা এই সাপোর্টটা তৈরি করেন না, মানে এটা আমার খুবই অতি ক্ষুদ্র মানে অভিজ্ঞতা থেকে আমি এটা আপনাকে বলতেই পারি কনফিডেন্টলি, যে মানুষ অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। মানুষের তো মানে এটা একটা বড় ফ্যাক্টর আমরা দেখেছি, যে মেন্টালি যদি কেউ স্ট্রং থাকে সে অনেক কিছুই রিকভার হয়ে যায়, বডি অটোমেটিক্যালি হিল করে। এবার সেই জায়গায় যদি এইটুকু মেন্টাল সাপোর্ট পায় কোনো জেনেটিক পেশেন্ট, আমার দেখুন, মনে হয় মানে মানুষ কিন্তু চায় একটু ভালো ব্যবহার। হুম 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 আমি সবার সাথে বলছি না, কিছু আমি মানে আই এম নট টকিং অ্যাবাউট দ্য 100% পিপল, 80% পিপল কিন্তু এখনো ভালো। একদম। কিছু থাকে যারা মেবি তারা শো আপ করতে চায় বা একটু রাউডি নেচার বা আই এম নট টকিং অ্যাবাউট দোজ গ্রুপ অফ পিপল। তারা তোমার সাথেও ওরকম ব্যবহার করবে, আরেকজনের সাথেও সেই ব্যবহার করবে, থার্ড পার্সনের সাথেও সেই ব্যবহার করবে। কিন্তু 80% পিপল কিন্তু একটু ভালো ব্যবহার চায়, একটু সহানুভূতি। তাদের সাথে তুমি দেখাতে এলো মানে এরকম নয় যে হ্যাঁ কি হয়েছে ইউ আর আউট, এটা নয়। তারা চায় একটু কথা বলতে, একটু করতে, রেসপেক্ট, আপনি ভালো হয়ে যাবেন, এইটুকু Exactly. শুনলেও কিন্তু তারা খুশি মনে বাড়ি যায়। হ্যাঁ তাদের কিন্তু আবার তারা একটা রিজুভিনেট হয়ে যায়, এক্স্যাক্টলি যে না এমন কিছু হয়নি, আপনি ভালো হয়ে যাবেন, আপনার ওরকম কিছু হয়নি। এটুকু বলতে তো বিরাট কোনো কষ্ট হয় না। এটা বলতে কি খুব কষ্টের এই ব্যাপারটা, তাই না? মানুষকে ভয় দেখিয়ে করে না আপনার সাংঘাতিক কিছু ব্যাপার অমুক তমুক, রিয়েলি যদি কিছু অ্যালার্মিং হয় দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু সব জিনিসকে একটা বিরাট বড় ফাঁপিয়ে একটা বেলুন তৈরি করে দরকার নেই তো, এটা কি দরকার আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মানুষজনের ব্যাপারটা হলো থট প্রসেস। যারা ভাবাচ্ছে তাদেরও থট প্রসেস ম্যাটার করছে, যারা ভাবছে তাদেরও থট প্রসেসটা ম্যাটার করছে। তো এথিক্যাল অ্যান্ড মরালি জায়গাটা তো সব জায়গায় সমান নয় স্যার। একটু পাশে দাঁড়ালে অসুবিধা তো কিছু নেই, Exactly, এটার জন্য তো আলাদা করে কিছু লাগে না। একদমই তাই। কারণ তাই না? মানে যেমন ধরুন আজকে আপনি একটা এত বড় জিনিস বললেন, আমি মানে খুব কনফিডেন্ট যে এটা যেদিন ইমপ্লিমেন্ট হবে সেদিন আমি যেদিন শুনবো আমি সব থেকে হয়তো খুশি হব। কারণ মানুষের মনের মধ্যে যদি একটা থাকে না, যেমন ছোটবেলায় বা আপনি যে কথা শুরুতে বললেন, আপনার সঙ্গে কথা বলতে বলতে আই ক্যান সি দ্য রিফ্লেকশন অন ইউ, কি বাবা থাকাটা, হ্যাঁ, ইটস লাইক আ মেন্টাল পাওয়ার, কি বাবা আছে। অবভিয়াসলি মানে এটা খুব সত্যি কথা। মানে হঠাৎ যেদিন বাবা চলে গেলেন, তারপরে যখন কাজ টাজগুলো করে বাড়িতে ফিরলাম, আমার যেন প্রথম যেন আমার মনে হলো আজ থেকে আমার মাথার উপর আর কেউ নেই। একদমই তাই। প্রথম মানে ততক্ষণ অবধি তো সবকিছু একটা চলছে। ঘোরের মধ্যে চলছে, এই এটা করো ওটা করো, এই রিচুয়ালটা করো, এটা করো ওটা করো, পড়ে টরে যখন কাজ টাজ করে যখন সকালে ফিরলাম বাড়িতে ফিরে এসে বসে আমার ফার্স্ট মনে হলো যে আজ থেকে আমার মাথার উপর আর কেউ নেই। এটা কিন্তু খুব মানে জায়গা, ভীষণ মানে টাচি তো অবশ্যই, কিন্তু মানে এই জায়গাটা, এবং এটা জেনারেশন টু জেনারেশন কিন্তু হবে, এটা ভীষণ হবে। মানে এরকম নয় যে এবং এই জায়গাগুলোর থেকেই একটু যদি ভালো কিছু করা যায়, একটু যদি ভালো পরিষেবা দেওয়া যায়, একটা বয়স্ক লোকের সাথে যদি একটু ভালো করে, আমি বয়স্ক অবশ্য বলছি না, আমি ছোটদের সাথে বলছি না দুর্ব্যবহার করতে হবে, কিন্তু একটু যদি মানুষের সাথে ভালো করে কথা বলা যায়, যে তোমার সাথে ভালোভাবে রেসিপ্রোকেট করছে, যে তোমার সাথে দুর্ব্যবহার করছে তুমি তাকে সেই ল্যাঙ্গুয়েজেই কথা বলো, ইউ গো উইথ দ্য ডিফেন্সিভ। ডেফিনেটলি। কিন্তু সবাই তো সেরকম না, 80% 85% পিপল আর স্টিল গুড। নাহলে তো পুরো জিনিসটাই কোল্যাপস করে যেত, পুরো সিস্টেমটাই কোল্যাপস করে যেত। সবাই যদি বাজে হতো তাহলে তো পুরো সিস্টেমটাই কোল্যাপস করে যেত, তাই না? একদম একদম একদম। আপনি যখন জেনেটিকদের কথা বলেন, এন্ড উই আর অলসো বিট অফ ইমোশন রাইট নাও, বাট লেট মি ব্রেক দ্যাট ইমোশন উইথ সামথিং টেস্টি, মেবি টেস্টি ফর ইউ, মেবি নট টেস্টি ফর মি। দ্যাট ওয়ান অফ দ্য টেস্ট উই অল ফেল্ট, দ্যাট বিটার টেস্ট।
এবং জেনেটিক যখন কথাটা বলা হলো তখন জেনেটিক লেভেলে একটা জিনিস ছিল, আগেকার লোকজন নিম কাঠি দিয়ে দাঁত মাজতো, হ্যাঁ নিম ঠিক আছে, এবং মানে নিম কাঠি দিয়ে দাঁত মাজাটা খুব প্যাথেটিক ইন দ্য সেন্স অফ প্রথমটাকে চিবিয়ে চিবিয়ে ব্রেসেস বার করতে হয়, তারপরে আমি আমার লাইফে মানে ওয়ান্স আই হ্যাড কাম থ্রু দ্যাট প্রসেস, আমার মনে হচ্ছিল আমার গোটা শরীরটা তিতো হয়ে গেছে। তিত হয়ে গেছে। সো হাউ মাচ দিস থিং ইজ হেলদি অ্যান্ড পারফেক্ট ফর দ্য টিটস অর দ্য বডি? বেসিক্যালি দেখো এই যে জিনিসগুলো আছে না, এগুলো এটা মানে নিমে একটা অ্যাস্ট্রিনজেন্ট এফেক্ট কিন্তু আছে, এটার কিন্তু ডেফিনেটলি আমি বলবো না এটা হার্মফুল। প্রবলেমটা কোথায় হয়ে যায়, অনেকে ওভার জেলাস হয়ে ওটাকে ঘষতে থাকে, বুঝতে পারলে কথাটা, মানে ওই রসটার মধ্যে ক্ষতিকারক কিছু নেই, ইট ইজ হ্যাভিং সো মেনি গুড কোয়ালিটিস, মেডিসিনাল কোয়ালিটিস, অ্যাস্ট্রিনজেন্ট এফেক্ট আছে, তোমার মাড়ির সমস্যা, ব্যাড ব্রেথ, মাড়ি থেকে রক্ত আসা অনেকটাই কমিয়ে দেবে। এটা আবার ইউপি বা ওই সাইডগুলোতে দাতুন বলে, এটা দাতুন ওই সকালে ওটাকে চিবিয়ে মুখটাকে একটু ফ্লেয়ারিং করে দিল, তারপর ওইটা নিয়ে চললো ওদের। এবার ব্যাপারটা হচ্ছে অনেকে ওটাকে না খুব ওভার জেলাস, মানে সে বাথরুমে ঝাঁট দেওয়ার মতো, দ্যাট ইজ নট গুড। ওকে, কারণ ধরো আমাদের দাঁতের কম্পোনেন্টে কি একটা যেমন সলিড মানে শক্ত স্ট্রাকচার আছে, ইকুয়ালি একটা নরম মাড়ি স্ট্রাকচার আছে, গাল আছে, এগুলো তো সবার সফট টিস্যু, হার্ড টিস্যু সফট টিস্যুর একটা মিক্সড থিং ওখানে। তো ওভার জেলাস হয়ে বেশি ঘষাঘষি করলে ইট মে হার্ম ইয়োর গাম, বা দাঁতের ওপরে যদি বেশি ঘষাঘষি করা হয় দাঁতটা তো ইয়ে হতে পারে, সেটাও নট কারেক্ট। যে কোনো জিনিস ইন মডারেশন ইউজের মধ্যে কোনো ক্ষতি নেই, ওভার কিছু হয়ে গেলেই তখন প্রবলেম। ওকে, অ্যানাদার মিথ ইজ, মানে আই উইল গো উইথ ওয়ান টু ওয়ান মিথ টু ইউ স্যার। সো অ্যানাদার মিথ ইজ কি ছাই দিয়ে দাঁত ঘষে নিয়ে দাঁত পরিষ্কার হয়ে যাবে, ইজ ইট রাইট অর রং? এটা ঠিক না। ওকে, মানে যে কোনো ধরো মানে ব্যাপারটা খুব সিম্পল ওয়েতে, বেসিক্যালি যে জিনিসের যত অ্যাব্রেসিভ কন্টেন্ট হাই হবে, যেমন লোকে ইটের গুঁড়ো দিয়ে দাঁত মাজা, ঠিক আছে, বা নুন দিয়ে তেল দিয়ে দাঁত মাজা, ঠিক আছে, যে জিনিসের যত এটা দেয়ার হাই অ্যাব্রেসিভ কন্টেন্ট, যত অ্যাব্রেসিভ থাকবে তখনকার মতো হয়তো তোমার একটা ফিল গুড মনে হবে, দাঁতটা আমার পরিষ্কার লাগছে, এই লাগছে, কিন্তু আলটিমেটলি ইট ইজ তোমার এনামেলকে নষ্ট করছে। ওকে, এনামেলকে নষ্ট করছে। সো উই শুড বি সিকিউর অ্যাবাউট অল দোজ থিংস, মানে আমরা ওগুলো থেকে একটু দূরে থাকাটা আমাদের পক্ষে বেটার হবে। আমি নিম থেকে বলছি না, নিমের কিন্তু রেশনাল ওয়েতে, ওটাকে নিয়ে অনেকক্ষণ ধরে তুমি ওই ডালটাকে নিয়ে ঘষেই যাচ্ছ, ওই করে যাচ্ছ, সেটাও ঠিক নয়, কিন্তু সেই রসটার মধ্যে কোনো ক্ষতিকারক কিছু নেই। লবঙ্গ তেল, এমনি নর্মাল লবঙ্গ খাওয়া কি ঠিক? মানে অনেকে বলে পেন রিলিফ হয়েছে, পেন রিলিফ হতে পারে, কারণ পেন রিলিফ দেয়ার ইজ আ প্রপার্টি আছে, এবং আমাদের একটা ম্যাটেরিয়াল হয় জিঙ্ক অক্সাইড ইউজিনাল বলে, ইউজিনালের যে তেলটা লবঙ্গ তেল অলমোস্ট ইট ইজ সিমিলার ক্লোভ অয়েলের ইয়ে, এবং ক্লোভ অয়েল অনেক ডেন্টাল ম্যাটেরিয়ালের মানে এই ধরনের মানে ইয়ে ম্যাটেরিয়ালের মধ্যে, মামিফাইং এজেন্টের মধ্যে থাকে ক্লোভ অয়েল, আর মানে এটা একটা লোকাল অ্যানেস্থেটিকও কাজ করে, তোমার পেনের ইয়েতে রিলিফ হয় না, তা নয়। পেনের ক্ষেত্রে হচ্ছে দুটো ওয়ে, একটা ডিরেক্টলি ডাইভার্সিফিকেশন করে দাও অন্য একটা কিছু মানে এফেক্ট দিয়ে, আর নইলে যদি ওটাকে অ্যানাস্থেসিস করা যায়, তো লবঙ্গর একটা ওইরকম ন্যাচারাল একটা এফেক্ট তো আছে। আর একটা জিনিস আমি জানতে চাইছিলাম যে চুন খেলে কি দাঁত শক্ত হয়? লোকজন বলে যে চুন খাও দাঁত শক্ত হবে, প্রচুর ক্যালসিয়াম আছে। এটা আমি শুনিনি কখনো, তোমার কাছ থেকে প্রথম শুনলাম। মানে আমি শুনেছি না, বলছি এটার ব্যাপারটার মধ্যে ইভেন আমি সেটাকে জেনারেলাইজ করে নিচ্ছি আর একটু, সে শুধু চুন বলে নয়, অনেকের ধারণা যে ক্যালসিয়াম ট্যাবলেট খেলে দাঁত শক্ত হবে। দাঁত যখন তোমার ডেভেলপিং স্টেজে, মানে যখন চোয়ালের হাড়ের মধ্যে দাঁত তৈরি হচ্ছে, সেই স্টেজে তুমি যে কোনো নিউট্রিয়েন্টস বা মাইক্রো নিউট্রিয়েন্টস দিচ্ছ, ম্যাক্রো এবং মাইক্রো দুটো তো আমাদের নিউট্রিয়েন্টস আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো ম্যাক্রোতে, মাইক্রোর মধ্যে এই সমস্তগুলো আছে, মিনারেলস এন্ড ভিটামিনস এন্ড অল দিস থিংস। তো এই জিনিসগুলো যখন তুমি ডেভেলপিং স্টেজে দিচ্ছ, ইট ইজ হ্যাভিং এ এফেক্ট। যখন দাঁত বেরিয়ে মুখের মধ্যে চলে এলো, তখন কিন্তু বাইরের থেকেই খাওয়ার আর কোনো রোল নেই, দের ইজ নো রোল। সে তুমি চুন খাও, ক্যালসিয়াম খাও, পাতা ভরে ক্যালসিয়াম খেলেও তোমার দাঁত ওই যা তৈরি হয়ে গেছে ওই থাকবে, দাঁত আর শক্ত কিছু হবে না। ওকে, মানে দাঁত ওখানে যা পজিশনে আছে সেই পজিশনেই রয়েছে। আমি জাস্ট ফ্লোরাইডের একটা এফেক্ট আছে, হ্যাঁ, যদি তুমি পেস্টে বা এতে ফ্লোরিডেটেড পেস্ট ইউজ করো, সেটা একটা দাঁতের উপর একটা ইট ক্যান কজ লাইক একটা এক্সট্রা শিল্ড, প্রোটেকশন শিল্ডের মতো ওটা কাজ করে, বাট ক্যালসিয়ামের কোনো রোল নেই। একটা ব্রাশ, যে ব্রাশগুলো আমরা জেনারেলি ইউজ করি, একটা ব্রাশ মোটামুটি কতদিন ইউজ করা উচিত?
মাস 3 অন অ্যান অ্যাভারেজ, মাস 3 প্লাস মাইনাস। কারুর যদি খুব বেশি যাচ্ছে তার মানে সে খুব কম ফোর্স দিয়ে ইউজ করে, আবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে মানে সে এক্সেসিভ প্রেশার ইউজ করে। ওকে, মানে উইদিন 3 মান্থস ইট শুড। অন অ্যান অ্যাভারেজ, এবার সেটা 3-4 এরকম, তার বেশি নয়। ওকে, ইন রিক্যাপ মোড মানে আমি জানতে চাইছি যে তাহলে আমাদের দিনে 2বার ব্রাশ করা উচিত, মাস্ট। এবং যে কোনো খাবার খেয়ে কুল্লা করা উচিত, ভালো বা করে, কুলকুচি করা উচিত, ভালো করে। যেটা আমাদের স্পষ্ট ভাষায়। হুম। এবং থার্ড থিং হলো আমাদের একবার করে মাঝে মাঝে মাড়িটা ম্যাসাজ করা উচিত, যাতে ম্যাসাজ করে করা উচিত, প্রত্যেকটা স্টিকি ফুড খাওয়ার পর ভালো করে মুখটা ধুয়ে নেওয়া। হুম হুম 6 to 8 মান্থসে অ্যাটলিস্ট একটা চেক আপ। হুম সে আপনি যেখানেই চেক আপ করান, আপনি হুম। নিয়ারেস্ট হেলথ সেন্টারে যান বা আপনার হসপিটালে যান, ডিস্ট্রিক্ট হসপিটালে যান, যেখানেই যান, হুম হুম। বা কোনো প্রাইভেট ক্লিনিকে যান, ইউ শুড হ্যাভ এ চেক আপ। And the 4-finger test also we should do for মাউথ ওপেনিং, mouth opening. মাউথ ওপেনিং যখন ছোট হতে থাকবে না, তুমি পেশেন্ট নিজেই বুঝতে পারে। না মানে আমি এই প্রশ্নটা এটার জন্য করতে যাচ্ছি বিকজ উই আর গোয়িং ফর দ্য কনক্লুশন পার্ট। হুম হুম আর আমি শুরু করেছিলাম যেটা দিয়ে, ঠিক আছে, যারা আমার মানে আজকে পডকাস্ট দেখছে, আমাদের S2S মিডিয়ার পডকাস্ট দেখছে, দে শুড নো কি মাঝে মাঝে ওটা চেক করা উচিত। হ্যাঁ, মাউথ ওপেনিং চেক করা উচিত। আর আমি দেখলাম ইউ ফন্ড অফ গোয়িং উইথ দ্য নিউ কন্টেন্টস, সো এরকম কিছু কন্টেন্টস অলরেডি বেরিয়েছে, সেগুলোর দেখলে আপনারও মজা লাগবে যে একজন গুটখা এমন খায় যে সে কথা বলছে, তার খেতে খেতে আমার মুখটা এরকম হয়ে গেছে। তো সে ফেলার পরও ইটস ফেল লাইক কি স্টিল সামথিং ইজ দেয়ার। ওইটা সব থেকে খুব হার্মফুল জিনিস, হুম খুব হার্মফুল জিনিস। স্পেশালি মানে যেটা নিয়ে তুমি একদম শুরু করেছিলে, হুম যে ওরাল ক্যান্সার একটা অ্যালার্মিং সিচুয়েশনে যাচ্ছে। কোনো মুখের ঘা হুম হুম যদি এরকম হচ্ছে যে ব্যথা বাড়ছে, হুম হুম ঘাটা বাড়ছে, হুম বা 1-2 মাস আপনি যেখানেই ট্রিটমেন্ট করাচ্ছেন হুম খুব একটা রেজাল্ট হচ্ছে না, ইমিডিয়েটলি আপনার কিন্তু কোনো মানে ভালো জায়গায় গিয়ে বা একটা রেফারেল ইয়েতে গিয়ে দেখানো উচিত, সেন্টারে গিয়ে দেখানো উচিত। ভাঙা দাঁত, যেটা আরেকটা খুব অ্যালার্মিং জিনিস, অনেকে ভীষণ নেগলেক্ট করে। ব্যথা তো নেই, কিন্তু ওই শার্প এজ থেকে জিভ কেটে যাওয়া, গাল কেটে যাওয়া এবং রেগুলার ওখানে কামড় পড়া, এগুলো কিন্তু টার্নস ইনটু খুব মানে একটা পাইরিয়ার ক্ষেত্রেও তো আমরা ব্লিডিং এরটা যদি আমরা মানে বেসিক হ্যাবিটটা মেনটেন করি তাহলে বোঝা যায় যে হচ্ছে কি হচ্ছে না। ব্লিডিং, তারপর ধরো মুখে গন্ধ, খুব কমন প্রবলেম। হুম 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 সে হয়তো বুঝছে না, সামনের লোকটা বুঝছে। হুম হুম তো সেগুলোর জন্য স্কেলিং তোমার একবার করার ইয়ে করা। দেখো, দাঁতের মোস্ট অফ দ্য ডিজিজ, আমি ধরো কারুর দাঁত উঁচু নিচু, হুম এটা তো তার গঠনগত ত্রুটি, এটা তো তোমার হাতে নেই। হুম কিন্তু দাঁতে ক্যাভিটি বা দাঁতে মাড়ির প্রবলেম, এগুলো তো তোমার হাতে আছে। মুখে ঘা, তুমি যদি একটু আয়নার সামনে দাঁড়িয়ে সেলফ এক্সামিনেশন করো, একটু দাঁতটাকে ভালো করে ব্রাশ করো, পরিষ্কার রাখো, একটু তুমি 1-2 বার একটু মুখ ভালো মানে যে কোনো কিছু খাওয়ার পর মুখটা ভালো করে কুলি করে নাও, করে নাও, 50-60% প্রবলেম ইউ ক্যান অন ইউর ওন ইউ ক্যান কন্ট্রোল। ওকে, তো মানে আই উইল গো উইথ দ্য এন্ড। আমি অনেক কিছু আজকে পেলাম, আমাদের মানে অনেক ডিসকাশন হলো, আমারও খুব ভালো লাগে। ঠিক আছে। এন্ড হোয়াট আই থিঙ্ক কি যদি মানে আরো সময় পাওয়া যেত আজকে এটা উই ক্যান কন্টিনিউ ফর আ লং টাইম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। আমি আরেকটা জাস্ট একটা লাস্ট জিনিস আপনার থেকে জিজ্ঞেস করে মানে আই উইল গো উইথ দ্য এন্ড, কি আপনার যে ইউনিটটা আপনি তৈরি করেছেন, তো সেখানে তো ট্রমা অ্যান্ড অল দ্য কেয়ার্স আছে, সব কিছুই আছে। তো সেই জায়গায় যদি আপনাকে কেউ, নট অ্যাজ আ ডক্টর, অ্যাজ আ গাইড ফর দেয়ার লাইফ, ফর এডুকেশন আর ফর এনিথিং, মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যাজ আ গাইড আপনাকে কোনো সময় মিট করতে সেখানে যায়, কারণ যখন আপনার ইউনিটে এস্টাবলিশড হচ্ছে আমার মনে হয় মোস্ট প্রবলি আপনি বাড়িতে অতটা টাইম পাবেন না যতটা এখানে আপনাকে দিতে হবে, বিয়ার করতে হবে। তো সেই জায়গায় আপনার ইউনিটে গিয়ে যদি কোনোদিন কেউ ফর আ হেলথ ট্রিটমেন্ট অ্যাডভাইস অর ফর এডুকেশন অ্যাডভাইস চাই, তো মানে আমাদের এখানকার যদি কেউ হয় বা কেউ ভিডিওটা দেখে যদি আপনার কাছে যায়, তাহলে ইজ ইট পসিবল ফর ইউ টু গিভ দ্য গাইডেন্স? নিশ্চয়ই। আর মানে আমি হয়তো সবার নাম এখন ইন স্পেসিফিক বলতে পারছি না, বাট উই আর মেকিং এ ভেরি গুড টিম। ওকে স্যার। গুড টিম, গুড টিম ইন দ্য সেন্স ইন অল অ্যাসপেক্ট, ডক্টর, প্যারামেডিক্স, নার্সিং স্টাফ, ট্রাইং। আমি তো বলতে পারছি না, এবার কোনো মানুষকে তো একেবারে প্রথম দিনই 100% জাজ করা যায় না, ইট টেক্স টাইম সবার ক্ষেত্রেই। এবার কিন্তু একটা ভালো টিম, ভালো ডাক্তার মানে তিনি মানে মানুষও ভালো, ডাক্তারও ভালো, যত্ন নিয়ে রুগীটা দেখবেন, সময় নিয়ে রুগীটা দেখবেন। এই ধরনের একটা সুন্দর একটা প্রতিষ্ঠান, মানে সুন্দর একটা টিম তৈরি করতে চাইছি, যারা হচ্ছে মানে ইনস্টিটিউশনের কথা ভাববে, রুগীদের কথা ভাববে, এবং ইন দ্য লং রান মানে এটাকে এগিয়ে নিয়ে যাবে। এই ধরনের একটা টিম বানানোর ইচ্ছে আছে। সেখানে আমি হয়তো সেকেন্ডারি,
ওখানে যারাই থাকবেন, তুমি যে ধরনের কথা বলছো প্রত্যেকে গেলেই একটা ভালো অ্যাডভাইস পাবেন। আমরা মাঝে মধ্যে সিএমই করব, মাঝে মধ্যে ইচ্ছে আছে যে একটু রিমোট এরিয়াতে গিয়ে হেলথ ক্যাম্পগুলো করার, হয়তো সেখান থেকে সবাই আসবে না হয়তো আমার কাছে, দরকারও নেই, কিন্তু অ্যাটলিস্ট তাদের মধ্যে বেসিক ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়া, বেসিক চেক আপটা করে দেওয়া, যেটা হয়তো ওখানে ওইটা পেলেই হয়তো তাদের অনেক বিরাট লাভ। আমি আপনাকে কনফিডেন্টলি বলছি, আজকে যে আমরা মানে ন্যাশনাল রুরাল হেলথ মিশন নিয়ে ডিসকাস করলাম, এটা যখন লোকজন দেখবে তখন মানে প্রচুর, যতজন দেখবে না তার 70-80% প্রথম জানবে যে এরকম কিছু একটা এক্সিস্ট করে। এটা এক্সিস্ট করে, এবং শুধু তাই নয়, মানে ডিউরিং আমার ওই পিরিয়ডে মানে আলাদা করে এনওএইচ মানে ন্যাশনাল ওরাল হেলথ একটা আলাদা উইং তৈরি হয়েছিল মিনিস্ট্রিতে। কারণ এটা বলতে আমার কোনো লজ্জা নেই, মানে ডেন্টিস্ট্রি বা ওরাল হেলথটা সবসময় কিন্তু ওদের কাছে ছিল একটা স্টেপ স্থান, মানে জেনারেল হেলথেরই এত ইস্যু, ওইটা অ্যাড্রেস করতে করতেই ওরা সমস্ত হয়ে যেত। সেখান থেকে লড়াই করে একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, এখানে আলাদা হয়েছে, আলাদা ফান্ড এসছে, ন্যাশনাল ওরাল হেলথ মিশন তৈরি হয়েছে, ন্যাশনাল ওরাল হেলথ পলিসি ড্রাফটিং হয়েছে। তো মানে অনেকটাই এগিয়ে এসছে, অনেকটাই এগোনো গেছে, আরো হয়তো অনেক কিছু করা যাবে, কিন্তু অনেকটাই এগোনো গেছে। তো মানে আমি শেষই করব, শুধু ওই আরেকটাই প্রশ্ন আমি আরেকবার করে নিই, যে যদি কারো ডিরেক্ট অ্যাডভাইস লাগে ফ্রম ইউ, মানে তারা কি আপনার অবধি অ্যাক্সেস করতে পারে, মানে আপনার ইউনিটে? নিশ্চয়ই 100%, আমি আই লাভ টু ডু দ্যাট, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের এই পডকাস্ট বা হ্যালো পৃথিবী করার মূল উদ্দেশ্য শুরু থেকে এটাই ছিল, যা আমাদের এখানে প্রচুর মানুষজন আছে বা প্রচুর বাচ্চা আছে, তারা হয়তো অনেক কিছু দেখে, অ্যান্ড ডিউ টু আমরা এমন একটা জায়গায় থাকি, ঠিক আছে, তো সেই জায়গা থেকে অনেক স্বপ্ন দেখা শুরুতেই আমাদের সমাজ আমাদেরকে বন্ধ করতে বলে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা আপনাদের দেখি বা আপনাদের মতন কৃতি মানুষজনকে দেখি, তখন আমাদের মনে হয় যে আমরা স্বপ্নটা বাঁধতে পারবো, আমরাও এগোতে পারবো, আমরাও হয়তো যেতে পারবো, আমরাও কাজ করতে পারবো। স্বপ্নটা সবারই দেখা উচিত। না, স্বপ্নটা ছোটবেলায় দেখতে দেখতে না তাদের বাড়িতে বলা যায় অত বড় স্বপ্ন দেখো না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কাছে আমরা সেই টেস্টিমনিগুলোকে, মানে আপনাদের মতন যারা কৃতি মানুষ আছেন, সেই টেস্টিমনিগুলোকে আনার চেষ্টা করছি, যাতে করে তারা যখন ভাবে তারা যেন একটা গাইডেন্স পায়। আমি আপনাকে লাস্ট প্রশ্নটা দুবার রিপিট করলাম এই কারণেই যে স্যার, আমার এখানে মানুষজনের বা বাচ্চাদের সব থেকে বেশি এটা দরকার লাগে গাইডেন্স, যে আমি কার কাছে গিয়ে জিজ্ঞেস করবো, সত্যিটা আমি কার কাছ থেকে জানতে পারবো। এরকম যখন তারা জানতে পারে যে আমাদের এখানকার একজন মানুষ আছেন যিনি মানে এরকম জায়গায় ছিলেন, তখন তাদের একটা বুকে বল হয় যে হ্যাঁ আমিও যেতে পারি, আমিও জানতে পারি। এটা খুব ভালো উদ্যোগ নিয়েছো তোমরা, ভীষণ ভালো উদ্যোগ নিয়েছো। আর কোনো অসুবিধা নেই, মানে এই ধরনের যে কোনো যেটুকু আমার দিক থেকে সম্ভব, ডেফিনেটলি মানে অলওয়েজ ওয়েলকাম। সে তোমাদের থ্রু দিয়েই তারা আসুন বা ডাইরেক্টলিও আসতে পারেন, কোনো অসুবিধা নেই নিশ্চয়ই, মানে যদি সম্ভব কিছু হয় তো করতে অসুবিধাটা কি আছে। আর একটা শেষ প্রশ্ন আমার, যে আমি যেরকম একটু কুড়ে ধরনের মানুষ এবং অনেকেই অনেক কুড়ে ধরনের মানুষ, তাই গিফটিং এর ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে ইজিলি চকলেট দিয়ে থাকি, ঠিক আছে, এবং আপনার থেকে যতটুকু গল্প শুনলাম, যেটুকু শুনলাম বুঝলাম, যেটুকু আমার জ্ঞান অর্জন হলো, সেটাকে চকলেটটা দেওয়া আর দাঁতটা খারাপ করে দেওয়া একই জিনিস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাচ্চাদেরকে চকলেট থেকে করে সরাতে পারি বা সেই জায়গাটা থেকে কি করে কমাতে পারি? দেখো, চকলেট এমন একটা জিনিস, আমি যদি কোনো বাচ্চাকে বলি যে তুমি খেও না, এটা ঠিক নয় অ্যাডভাইসটা, ওকে, তাই না? আমাদের বড়দেরও এখনো ভাল লাগে, তো তাই না? এটা এমন একটা অ্যাডভাইস দেওয়া উচিত নয় যে যেটা কোনোদিন সম্ভব, মানে যেটা মানে যেটার একটা অন্য রিপারকেশন হয়ে যাবে। তার ইউজটাকে আমরা র্যাশনাল করে দিতে পারি, হয়তো বললাম তাকে, বাচ্চাটাকে হয়তো বললাম যে তোমাকে যখন কেউ কোনো গিফট দেবে তুমি ওটা বাবা বা মার কাছে রেখে দেবে, উইকে 1 দিন কি 2 দিন ওটা তোমার চিট ডে হবে, সেদিন ওনারা কয়েকটা বার করে দেবেন এবং তুমি একটা যে কোনো টাইমে ওটা খাবে এবং খাবার পর ভালো করে ব্রাশ করে নেবে। ঠিক ঠিক, তাই না? সমস্যাটা কি হয় বেসিক্যালি, মানে যতবার তুমি খাবে না, যতবার আমরা খাবো, মানে ফ্রিকোয়েন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যতবার আমরা খাচ্ছি আমাদের স্যালাইভার পিএইচ কিন্তু ড্রপ করছে, মানে স্যালাইভা কিন্তু ইট ইজ বিকামিং অ্যাসিডিক। যত তুমি মানে যতবার তুমি খাচ্ছ, সে তুমি চকলেট খাও যাই খাও, পিএইচ কিন্তু ড্রপ করছে। তোমাকে ফ্রিকোয়েন্সিটাকে ফ্রিকোয়েন্সিটাকে বন্ধ করতে হবে, যে তুমি খাচ্ছ তো ঠিক আছে, দিনে একবার খাও এবং তারপরে ভালো করে আমার সামনে ব্রাশটা করে নাও। ওকে, সে সারাদিন ধরে টফি খেয়ে যাচ্ছে। আরেকটা খুব অ্যালার্মিং জিনিস হচ্ছে, মানে বিশেষত বাচ্চাদের দাঁতের ক্ষেত্রে,
যেটা হচ্ছে রাতে নাইট ফিডিং। নাইট ফিডিং নাইট ফিডিং, নট অনলি নাইট ফিডিং, দ্য নাওএডেজ উই ক্যান সি কি বাচ্চাদের খাবারটাকে একটা গ্রাইন্ডারের মধ্যে পরে গ্রাইন্ড করে মানে উইথ দ্য স্পুন খাইয়ে দেওয়া হয় বাচ্চাদেরকে, এবং সেটার জন্য তারা সেটা chewing তো করছে না। আছেই, মানে তোমার ঘুমের মধ্যে যে ফিডিংটা দিচ্ছে না, সে তোমার বটল দিক বা যে ফর্মেই দিক, ঘুমের মধ্যে যে ফিডিংটা দিচ্ছে মিল্ক, ওটা কিন্তু একদম আইডিয়াল জিনিস দাঁতকে নষ্ট করে। Okay. কারণ সারা রাত কি তুমি ঘুমের মধ্যে রয়েছো, তোমার স্যালাই থুতু টুতু যা আছে সব কিন্তু তখন সিক্রিশন একদম লোয়েস্টে রয়েছে, তোমার জিভ নড়ছে না, তুমি কথা বলছো না, তো ন্যাচারালি দুধের একটা লেয়ার দাঁতের উপরে থাকছে, মুখে যে ব্যাকটেরিয়া তোমারও আছে, আমারও আছে, সবারও আছে, বাচ্চারও আছে, তারা কিন্তু তখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দে আর গেটিং গুড অ্যামাউন্ট অফ নিউট্রিশন, মানে নিউট্রিয়েন্ট খাবার জন্য, এবং প্রপার ব্রথ পেয়ে যাচ্ছে, অ্যাসিডটা রিলিজ করছে, অ্যাসিডটা দাঁত করে রংটা করছে। এই নাইট ফিডিংটা কিন্তু খুব, বা যদি খুব দিতেও হয়, দেওয়ার পর একটু প্লেন জল খাইয়ে দিন বাচ্চাকে, যাতে মুখটা তখনকার মতো একটু ওয়াশ হয়ে যায়। ওকে ওকে, খুব সিম্পল থিং, কিন্তু এই টিপসগুলো করলে কি অ্যাটলিস্ট যা আছে তার থেকে আমি 50% রিডিউস করতে পারবো। তো 100% নাও পারি, 50% তো রিডিউস করতে পারবো। প্লেন একটু জল খাইয়ে দিন বাচ্চাকে, তাকেও তুলতে হবে না ঘুম থেকে, ঘুমের মধ্যেই বটলে হোক বা কিছুতে করে প্লেন একটু জল খাইয়ে দিন, যাতে করে ক্লিনিংটা হয়ে যায়। ক্লিনিংটা হয়ে যায়। ওই যে সারা রাত দুধটা একটা স্টিকি মিডিয়াম থেকে যাচ্ছে, ইটস ভেরি হার্মফুল। ওকে ওকে, we understand that point and thank you very much for coming with us, sir. Always and আমি welcome. সকলকে জানাই অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। প্লিজ আমাদেরকে জানান থ্রু দ্য ফিডব্যাকস, থ্রু কমেন্টস অ্যান্ড অল, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন, এবং জানান আমাদের যে আরো বেটার কি কি আপনি জানতে চাইছিলেন, এবং আমার চেয়ারে যদি আপনি বসতেন কোন কোন প্রশ্নগুলো আমি মিস করে গেলাম যেগুলো আপনি করতেন। এবং সব্যসাচী বাবুর কাছে আবার যদি আমরা সময় পাই, আবার যদি তিনি একটু আমাদের সময় দেন, তার মূল্যবান সময় থেকে আমরা আবার তাকে রিকোয়েস্ট করবো আমাদের হ্যালো পৃথিবীতে বসার, কারণ আলোচনা শেষ হচ্ছিল না, আরও আলোচনা ছিল, সেগুলো হয়তো আজকে আমরা সময়টা কম থাকার জন্য করতে পারলাম না। আপনাদের নিজেদের চ্যানেল S2S মিডিয়ার এই হ্যালো পৃথিবী আপনারা দেখছেন, ভালোবাসছেন, এবং আমরা বারবার আপনাদের অনুরোধ করছি আপনারা জানান আপনারা আরও কী চাইছেন। এবং সুবোধ সাহা নার্সিং হোম, যেটাকে আমরা সবাই চিনছি, সেখানে আপনাদেরকে জানাই যে আপনারা যদি চান, পেশেন্ট না হয়ে, রোগী না হয়েও চাইলে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন, কী কী ফেসিলিটেশন ওখানে আছে, এরকম কোনো মানা নেই। তো সেই জায়গায় যখন সেটা শুরু হবে ঠিকঠাক সময়ে, আফটার আ মান্থ আই থিঙ্ক, হ্যাঁ মানে হোপফুলি আমরা 1 মাসের মধ্যে শুরু করে দিই। সো উই ক্যান গো উইথ আফটার 15 আগস্ট দে ক্যান গো। হ্যাঁ, আমরা মানে শুরু করার সময় তো তখন তো সবাই জানতেই পারবেন। তো শুরু করার মোটামুটি আমাদের যন্ত্রপাতি সব এসে গেছে, ইনস্টলেশনস গুলো চলছে। এবার কিছু কিছু মেশিন যেগুলো বাইরের থেকে এসছে তার অনেক কিছু প্রসেস থাকে, ইনস্টলেশন, কিছু কিছু লাইসেন্সিং গুলোর ব্যাপার, মোস্ট অফ দ্য লাইসেন্স মানে স্ট্যাটিউটরি লাইসেন্স যেগুলো দরকার সেগুলো কমপ্লিট হয়ে গেছে। হোপফুলি আমরা মাসখানেকের মধ্যে শুরু করে দিতে So we can পারবো। go with the 15th August. It's the best time. হোপফুলি তার আগে হয়তো Okay. দেখা যাক। যত তাড়াতাড়ি হয় তত দেখা যাক। তাড়াতাড়ি ভালো। আমাদের সঙ্গে সব্যসাচী বাবু ছিলেন, এবং তিনি একজন নিজে ডেন্টিস্ট, অ্যান্ড হি হ্যাজ অলসো মানে লাইক স্পেন্ড মোর দেন 2 decades ইন দ্যাট সেম ফিল্ড। অনেক কিছু জানলাম, অনেক কিছু বিষয়ে বিশেষ নলেজ আমাদের আজকে হলো, এবং যারা ডেন্টিস্ট বা এইসব নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন বা হেলথ রিলেটেড কোনো অ্যাডভাইস চাইছেন, তারা ওনার কাছে পৌঁছাতে পারেন। এবং হ্যালো পৃথিবীর পডকাস্ট দেখার জন্য সকলকে জানাই অনেক ধন্যবাদ। কোথাও কোনো একটা জিনিস যদি স্পেসিফিক্যালি আপনাদের মনে হলো যে এটা যদি জিজ্ঞেস করা হতো, তাহলে সেটাও থ্রু কমেন্টস জানান। স্যারের কাছ থেকে আমরা আবার পরে সময় পেলে আবার আপনার প্রশ্নটা করবো, বা হয়তো আপনি আমার চেয়ারে বসে স্যারকে প্রশ্ন করবেন। সকলকে জানাই অনেক আন্তরিক ধন্যবাদ, এবং আপনাদের সঙ্গে নিয়ে চলুন আপনাদের নিজেদের চ্যানেল S2S মিডিয়াকে, এবং নিয়ে চলুন আপনাদের হ্যালো পৃথিবীকে। সকলকে জানাই অনেক ধন্যবাদ, অনেক নমস্কার। নমস্কার।